হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান আলো অধ্যায়ের লেন্স সম্পর্কে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো তোমরা একবার দেখে নাও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, যে স্ল্যাবের ক্ষেত্রে দেখেছিলাম দুটো পৃষ্ঠই কিন্তু দেখো দুটো স্বচ্ছ পৃষ্ঠ তারা পরস্পর সমান্তরাল ছিল, কিন্তু লেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে এই দুটো পৃষ্ঠ অর্থাৎ এ বি আর হচ্ছে সিডি এই দুটো পরস্পর কাচের স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু সমান্তরাল। তাহলে দুটো স্বচ্ছ যে তল, ঠিক আছে, প্রতিসারক তল, সেই দুটো তল পরস্পর কি হতে পারে, এই মাঝের দিক মোটা হতে পারে আর দুই দিক সরু হতে পারে। তাছাড়াও মাঝের দিক সরু হতে পারে, দুই দিক মোটা হতে পারে, এই রকম হতে পারে দুটো প্রতিসারক তল। কিন্তু সেই তল দুটোর যেরকম কাচের স্ল্যাবের ক্ষেত্রে পরস্পর সমান্তরাল ছিল, কিন্তু এই লেন্সের ক্ষেত্রে তার সমান্তরাল হবে না। ঠিক আছে, তাহলে লেন্স সম্পর্কে আমরা কি বলবো, যে দুটো স্বচ্ছ প্রতিসারক তল পরস্পর যদি যুক্ত থাকে এবং তাদের পরস্পর প্রান্তগুলো যদি সমান্তরাল না হয়, কিছুটা মাঝের দিক মোটা হতে পারে বা কিছুটা মাঝের দিক সরু হতে পারে, এই রকম প্রতিসারক তলকে আমরা কি বলবো, লেন্স বলবো। প্রধানত হচ্ছে দুই প্রকার লেন্স। লেন্স কত প্রকারের হয়? দুই প্রকারের হয়। এক হচ্ছে কি অবতল লেন্স, আর হচ্ছে কি উত্তল লেন্স। যুক্ত থাকবে এবং তাদের যে মাঝের দিক অর্থাৎ একটা লেন্স আছে, সেই লেন্সের মাঝের দিকটা মোটা হবে আর দুই প্রান্ত ক্রমশ সরু হবে, তখন তাকে আমরা উত্তল লেন্স বলবো। ঠিক আছে, দেখো এই যে প্রতিসারক তলের কথা বলছি, ডান দিকেরটা, সেই ডান দিকেরটা কি একটা নির্দিষ্ট গোলকের অংশ, আবার এই বাম দিকেরটার ক্ষেত্রে সেইটাও একটা নির্দিষ্ট গোলকের অংশ। ক্লিয়ার? দুটো প্রতিসারক তল যার মাঝের দিক মোটা হবে আর দুই প্রান্ত হচ্ছে সরু হবে, তাকে আমরা উত্তল লেন্স বলবো। এবারে অবতল লেন্স কাকে বলবো? অবতল লেন্সের ক্ষেত্রে মাঝের দিকটা কি হবে, সরু হবে আর দুই প্রান্ত মোটা, অর্থাৎ মাঝের দিকটা সরু আর দুই প্রান্ত মোটা, তখন আমরা তাকে কি বলবো, অবতল লেন্স। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে এই ডান দিকের তলটার ক্ষেত্রে যদি আমরা ধরি, সেই ডান দিকের তলটা একটা গোলকের কাল্পনিক গোলকের অংশ, সেটা আমরা কাল্পনিকভাবে লিখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে বাম দিকের তলটা যদি দেখি, তাহলে বাম দিকের তলটা হচ্ছে একটা গোলকের অংশ। তাহলে লেন্সের দুটো ভাগ হয় মুখ্যত, উত্তল লেন্স, এই অবতল লেন্স আর উত্তল লেন্স। ক্লিয়ার? লেন্সের বক্রতা কেন্দ্র বা বক্রতা ব্যাসার্ধটা কি সেটা আমরা একটু বুঝে নিই। ঠিক আছে, উত্তল লেন্স নিলাম, অবতল লেন্স নিলাম। এবারে লেন্সের যে বক্রতা কেন্দ্র অর্থাৎ এই যে লেন্স, এই লেন্স দর্পণের ক্ষেত্রে কি বলেছিলাম, দর্পণের ক্ষেত্রে যে কোনো উত্তল বা অবতল যেটাই ধরতাম কেন, তার যে অংশটা অর্থাৎ যে গোলকের অংশ ছিল তার যে কেন্দ্র, সেইটাকে আমরা কি ধরেছিলাম, বক্রতা কেন্দ্র। আর যে এই যে দূরত্ব মেরু থেকে একদম বক্রতা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, তাকে বক্রতা ব্যাসার্ধ ধরেছিলাম, আর ধরেছিলাম, তাই না? ঠিক একই রকমভাবে লেন্সের ক্ষেত্রে প্রথম এই তলের ক্ষেত্রে যদি আমি বলি এ পি বি, এই তলটার ক্ষেত্রে যদি ধরি, তাহলে এর দেখবে এই যে তল, যে গোলকের অংশ, সেই গোলকটাকে যদি আমরা কল্পনা করি, তার যে সেন্টার, সেই সেন্টার থেকে এই যে পি পর্যন্ত অর্থাৎ মেরু পর্যন্ত যে দূরত্ব, তাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। আর যে কেন্দ্র, এই গোলকের যে কেন্দ্র সি, সেটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যদি এ কিউ আর বি তলের ক্ষেত্রে আমরা ধরি, তাহলে এ কিউ বি তলের ক্ষেত্রে যদি ধরি, তাহলে এদের যে গোলকের অংশ হবে, যে গোলকের অংশ ছিল, সেই গোলকটাকে আমরা কল্পনা করে নিলাম, করে নিলে তার যে সেন্টার C1, সেইটাকে আমরা বলে দেব বক্রতা কেন্দ্র। তাহলে এই যে মেরু পি কিউ থেকে একদম এই যে C1 পর্যন্ত যে দূরত্ব, এই টোটাল যে দূরত্ব, এই দূরত্বটাকে বলে দেব তার বক্রতা ব্যাসার্ধ। তাহলে লেন্সের ক্ষেত্রে যেহেতু দুটো তল আছে,
তাহলে দুটো তল দুটো ভিন্ন গোলকের অংশ, ফলে এদের বক্রতা কেন্দ্র দুটো হবে, একটা হচ্ছে সি আর C1। বক্রতা ব্যাসার্ধও দুটো হবে, কি কি হবে দেখো, C1Q একটা, আরেকটা হয়ে যাবে সি আর পি, এইটা একটা, ঠিক আছে। এইটা যদি আমরা আর ধরি এটাও হবে আর, তাহলে দুটো বক্রতা ব্যাসার্ধ পেলাম। তাহলে বক্রতা ব্যাসার্ধ কটা পেলাম, দুটো পেলাম, কি কি, C1Q এবং আসছে CP, এই দুটো। আশা করি বোঝা যাচ্ছে। এবারে যদি বলি যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষটা কোথায়, দেখো যে লেন্সটা নিয়েছি তার যে মেরু থেকে বক্রতা কেন্দ্র হয়ে যে সরলরেখাটা চলে যাবে, সেই সরলরেখাটাকে আমরা কি বলবো, প্রধান অক্ষ। প্রধান অক্ষ, আশা করি বোঝা যাচ্ছে জিনিসটা। এবারে যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, অবতল দর্পণ না, অবতল লেন্সের ক্ষেত্রে যদি দেখি, ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, এই যে অংশ, অর্থাৎ যদি আমরা ধরে নিই এ বি আর হচ্ছে সি আর ডি, ঠিক আছে, তাহলে এ বি তল যে গোলকের অংশ, সেই গোলকটাকে আমরা কল্পনা করে নিচ্ছি, করে নিলে তার একটা নির্দিষ্ট সেন্টার থাকবে, সেটাকে আমরা C1 ধরলাম। তাহলে এই যে অংশটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে আমরা কি বলবো, বক্রতা কেন্দ্র, ওই লেন্সের, অবতল লেন্সের। ঠিক একই রকম ভাবে এইখান থেকে এর যে মেরু ধরলাম P, ঠিক আছে, তাহলে C1P হচ্ছে এক, ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ। ঠিক একই রকম ভাবে এই CD যে বক্র অঞ্চলটা আছে, তা যে মানে গোলকের অংশ, সেই গোলকটাকে যদি আমরা কল্পনা করি, তার যে সেন্টার, সেই সেন্টারকে আমরা বলবো কি, C2। সেই সেন্টারটাকে আবার আমরা কি বলতে পারি, বক্রতা কেন্দ্র। তাহলে এই অবতল লেন্সের ক্ষেত্রেও দুটো বক্রতা কেন্দ্র আসছে, এই হচ্ছে তার বক্রতা কেন্দ্র। তো এবারে দেখো C2P1 সেটা হবে বক্রতা ব্যাসার্ধ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রেও দুটো বক্রতা কেন্দ্র, দুটো বক্রতা ব্যাসার্ধ আমরা পেলাম। এবারে প্রধান অক্ষটা কোন দিক দিয়ে যাবে, এই যে দেখো এই যে তল আর এই তল, এই যে মিড পোর্শন, সেই মিড পোর্শন বরাবর হয়ে বক্রতা ব্যাসার্ধ হয়ে যে সরলরেখাটা চলে যাবে, তাকে আমরা বলে দেব প্রধান অক্ষ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। দেখো উত্তল লেন্সকে কিন্তু আমরা অভিসারী লেন্স বলি, আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলবো, ঠিক আছে। তো কেন অভিসারী আর অপসারী আমরা বলছি, উত্তল লেন্সকে কেনই বা অভিসারী বলবো আর অবতল লেন্সকে কেনই বা আমরা অপসারী বলবো। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে যদি উত্তল লেন্সকে আমরা, এই উত্তল লেন্স একটা বায়ুতে রেখে দিয়ে তার প্রধান অক্ষর যে সমান্তরাল, এটা যদি আমরা প্রধান অক্ষ ধরে নিই, ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মিগুচ্ছ আমরা পাঠাই, তাহলে আমরা দেখব আলোক রশ্মিগুচ্ছগুলো এই লেন্সে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করবে, ঠিক আছে, এরকমভাবে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। ফলে রশ্মিগুলো দেখো সমান্তরাল যাচ্ছিল বায়ু মাধ্যমে, যাওয়ার পর এই লেন্সের মধ্যে প্রতিসরণ ঘটবে, প্রতিসরণ ঘটার পর একটা নির্দিষ্ট বিন্দুতে তারা মিলিত হয়ে ফলে আমরা এই আর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অভিসারী করে দিচ্ছে আলোক রশ্মিগুচ্ছে। তাহলে উত্তল লেন্স বায়ুতে থাকাকালীন যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, তাকে অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত করে। তার জন্যই আমরা উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলবো। আবার ঠিক একই রকমভাবে অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বায়ু মাধ্যমে রেখে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল যদি আমরা আলোক রশ্মিগুচ্ছগুলোকে পাঠাই, তাহলে সেই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলোকে কি করবে, অপসৃত করবে এইভাবে,
প্রতিসরণের পর কোন দিকে যাবে, বেঁকে চলে যাবে এইভাবে, এই পথে। ফলে এদের যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তাহলে দেখব যে একটা নির্দিষ্ট বিন্দুতে তা প্রধান অক্ষের ওপর অবস্থিত, সেই বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ একটা বিন্দু থেকে আলোক রশ্মি কি হচ্ছে, বেরিয়ে আসছে বলে মনে হয়। তাহলে এই বিন্দু থেকে আলোক রশ্মি আসছে বলে মনে হয়, তাহলে তাই অবতল লেন্স কি হবে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অপসারী আলোক রশ্মিগুচ্ছ পরিণত করছে, যার জন্য আমরা অবতল লেন্সকে আমরা কি বলবো, অপসারী লেন্স। ঠিক আছে, এবারে এদের যদি আমরা প্রমাণ দেখি, কিভাবে আমরা প্রমাণ করব যে উত্তল লেন্স অভিসারী আলোক রশ্মিগুচ্ছ পরিণত করে আর অবতল লেন্স অপসারী আলোক রশ্মিগুচ্ছ পরিণত করে। আমরা লেন্সটিকে, এই যে উত্তল লেন্সকে কতকগুলো প্রিজমের সমষ্টি হিসেবে যদি ধরে নিই তাহলে আমরা সেটা ভালো বুঝতে পারবো। ঠিক আছে, কতগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ধরে নিচ্ছি। ঠিক আছে, এবারে আলোক রশ্মি, এটা কিন্তু পরপর, এই যে ফাঁকা রেখেছি বলে তা না যে একদম ফাঁকা আছে, এটা পরপর বসানো আছে। ঠিক আছে, তো পরপর একসঙ্গে জোড়ো লাগানো আছে। ফলে এখান থেকে আলোক রশ্মিগুচ্ছ যখন যাবে, প্রিজমের যে নিয়ম প্রতিসরণের তা ভূমির দিকে ঠেলে দেয়, ঠিক ভূমির দিকে চলে যাবে আলোক রশ্মিগুচ্ছ হলো। যখন এটার মধ্য দিয়ে যাবে ঠিক একই রকমভাবে ভূমির মধ্যে দিক দিয়ে ছেড়ে দিবে। এটার ক্ষেত্রে যখন যায় তা কিন্তু ভূমির দিকে ছেড়ে দিবে। দেখো এটার ক্ষেত্রে প্রিজমটা উল্টানো আছে, ফলে ভূমি ওপরে আছে, এটার ক্ষেত্রে ভূমি ওপরে আছে। এইভাবে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। তাহলে এই যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এই প্রিজম সমষ্টির মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন একটা বিন্দুতে মিলিত হচ্ছে। সেটা আবার কি, এই যে প্রিজম সমষ্টি তৈরি করা হয়েছে সমন্বয়, তার যে প্রধান অক্ষ তার সঙ্গে তার একটা প্রধান অক্ষের তলে কিন্তু ওই বিন্দুটা মিলিত হয়। ফলে এটা যদি উত্তল লেন্স হিসেবে ধরে নিই তাহলে ঠিক উত্তল লেন্সের মতোই কাজ করছে। ফলে এখানে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অভিসারী আলোক রশ্মিগুচ্ছ পরিণত হচ্ছে, তাই আমরা এই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলবো। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে এবারে আমরা দেখি। অবতল লেন্সের ক্ষেত্রেও ঠিক একই রকম, একটা অবতল লেন্স, তার প্রত্যেকটা কি করব, খণ্ড খণ্ড প্রিজম হিসেবে কল্পনা করে নেব। এইভাবে খণ্ড খণ্ড প্রিজম হিসেবে কল্পনা করে নিয়েছি, তা পরস্পর যুক্ত করে রাখা আছে। এবারে যখন আলোক রশ্মিগুচ্ছ এইখানে যাবে, প্রত্যেকটা প্রিজমের মধ্য দিক দিয়ে যাবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবশ্যই, তখন কি হয়, যেহেতু এই যে প্রিজমটা ধরেছি, ঠিক আছে, এই প্রিজমের ভূমি কিন্তু ওপর দিকে, এই প্রিজমের ওপর দিকে ঠিক একই রকম ওপর দিকে, আবার নিচের দিকের গুলো ভূমি হচ্ছে নিচের দিকে। ফলে এটার ক্ষেত্রে কি হবে, বাইরের দিকে চলে যাবে। অর্থাৎ ভূমির দিকে যদি যাই তাহলে বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রেও বাইরের দিকে চলে যাচ্ছে, এটার ক্ষেত্রেও বাইরের দিকে, এটার ক্ষেত্রেও বাইরে, এটাও বাইরে, এটাও বাইরে চলে যাবে, তাই না? ফলে আলোক রশ্মিগুচ্ছগুলো দেখো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো ছড়িয়ে পড়লে এদের যে পেছন দিকে বর্ধিত যদি করি, এই আলোক রশ্মিগুচ্ছ সরল পথটা পেছনের দিকে বর্ধিত করলে দেখবে একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু তারা মনে হচ্ছে সেইখান থেকে আলোক রশ্মিগুচ্ছ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে আলোক রশ্মিগুচ্ছ পেছন দিকে বর্ধিত করলে তখন কি মনে হচ্ছে, যে এই বিন্দুটা থেকে আলোক রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অপসৃত হচ্ছে একটা বিন্দু থেকে। তাই এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে এই যে প্রিজমের যে সমষ্টি, যেটা দেখতে অনেকটাই অবতল লেন্সের মতো, তারা কি করছে, অপসৃত করছে। ফলে রশ্মিগুচ্ছ ঠিক একই রকমভাবে সমান্তরাল যেটা যাচ্ছিল তাদেরকে অপসৃত করছে, অপসৃত রশ্মিগুচ্ছ পরিণত করছে। তাই আমরা অবতল লেন্সকে কি বলবো, অপসারী লেন্স। ক্লিয়ার? এবারে আমরা আলোক কেন্দ্র সম্পর্কে জানি। ঠিক আছে, আলোক কেন্দ্রটা কি, দেখো কোনো একটা লেন্স যদি আমরা ধরে নিই, সেটা আমরা উত্তল বা অবতল যাই ধরি না কেন, ঠিক আছে, দুটো লেন্স ধরলাম, তাদের যে প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষটা আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এবারে দেখো
যদি একটা নির্দিষ্ট আলোক রশ্মি একটা তলে অর্থাৎ এ বি আলোক রশ্মি এসে এই যে লেন্স উত্তর লেন্স তাতে প্রতিসরণের পর প্রতিসরণ ঘটবে, ঘটার পর যখন তা আবার ওই লেন্সের মধ্য থেকে বেরিয়ে যাবে তখন তাদের যে রশ্মিপথ এই যে দুটো এ বি আর সিডি যে রশ্মিপথ তারা কিন্তু পরস্পর সমান্তরাল হয়। তো এই অবস্থাতে অর্থাৎ যখন আলোক রশ্মি প্রবেশ করবে লেন্সের মধ্যে তার যে গতিপথ তার সাথে সাথে লেন্সের মধ্যে প্রতিসরণ ঘটার পর নির্গত যে আলোক রশ্মি তার যে গতিপথ পরস্পর যদি সমান্তরাল অবস্থায় হয় তখন এই যে রশ্মি আপতিত রশ্মি এ বি ওই লেন্সের মধ্যে প্রতিসরণের ফলে যাওয়ার পথে প্রধান অক্ষ অর্থাৎ এই যে অক্ষ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে অর্থাৎ ও বিন্দু, সেই ও বিন্দুকে আমরা বলবো আলোক কেন্দ্র। জিনিসটা বোঝা গেল। এবারে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি। অবতল দর্পণের ক্ষেত্রে একই রকম আলোক রশ্মি আসবে, এসে প্রতিসরণের পর আবার আলোক রশ্মি চলে যাবে, ফলে এদের যে গতিপথ এ বি এর গতিপথ আর সি ডি এর গতিপথ পরস্পর সমান্তরাল হবে। আর যদি সমান্তরাল হয় তাহলে বুঝে নিতে হবে এই যে অবতল দর্পণের মধ্যে প্রতিসরণের সময় আলোক রশ্মি যে পথে যাচ্ছিল সেই পথে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানেই তার কি হবে আলোক কেন্দ্র হবে। তাহলে আলোক কেন্দ্র কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করবে সেইগুলো আমরা একটু দেখে নিই। দেখো আলোক কেন্দ্র যে একটি স্থির বিন্দু মাত্র, আর কি দ্বিতীয়ত হচ্ছে একটি নির্দিষ্ট লেন্সের জন্য এই বিন্দুর অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না, আর তৃতীয়টা হচ্ছে কি এই বিন্দুটি কোথায় হবে তা কিন্তু ওই যে লেন্সের আকৃতি তার উপর কিন্তু নির্ভর করবে। ঠিক আছে, তো আলোক রশ্মি যখন লেন্সের মধ্য দিক দিয়ে যাচ্ছিল আলোক কেন্দ্রের মধ্য দিয়ে তখন কিন্তু আলোক রশ্মিগুলো কি হচ্ছিল আপতিত আলোক রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর কি হচ্ছিল সমান্তরাল হচ্ছিল। তো সমান্তরাল হলে তখন তাদের যে প্রতিসরণের ফলে যে চ্যুতি সেই চ্যুতি শূন্য হয়। তাই আমরা বলতে পারি আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতি হবে না। ক্লিয়ার? লেন্স কাকে বলে এবং পাতলা লেন্সের আলোক কেন্দ্রের চিত্রসহ ব্যাখ্যা। ঠিক আছে, তো উত্তরটা আমরা দেখছি। দেখো আমি সম্পূর্ণ উত্তরটা লিখছি না, তোমাদের বলছি, মন দিয়ে শুনবে। দেখো পাতলা লেন্সটা হচ্ছে কি, যদি আমরা উত্তর লেন্সের ক্ষেত্রেই ধরি, ঠিক আছে, এই যে উত্তর লেন্স যে গোলকের অংশ ছিল তার যে কেন্দ্র সেইখান থেকে তাদের যে বক্রতা কেন্দ্র আমরা পাচ্ছিলাম, এটার ক্ষেত্র কি হবে যে গোলকের অংশ সেইখান থেকে যে বক্রতা কেন্দ্র আমরা পাচ্ছিলাম, এই যে বক্রতা কেন্দ্রের তুলনায় এই যে গোলক, ঠিক আছে, প্রথম যদি এ গোলকটা ধরি আর বি গোলক ধরি, তাহলে এ গোলকের যে অংশটা আছে এইটুকু যে অংশ এই লেন্সের যে অংশটা আছে সেই অংশটার যে বক্রতা ব্যাসার্ধ বা এই যে বি গোলকের ক্ষেত্রে যে অংশটা লেন্সে আছে তার যে মানে বক্রতা ব্যাসার্ধ, সেই বক্রতা ব্যাসার্ধের তুলনায় যদি তাদের বেধ অর্থাৎ এই যে লেন্সের কতটা মোটা, ঠিক আছে, সেই মোটা ভাব অর্থাৎ বেধ, এই যে বেধ এই বক্রতা ব্যাসার্ধের তুলনায় নগণ্য যদি হয় তখন আমরা তাকে পাতলা লেন্স বলবো। অর্থাৎ বেধটা যদি ডি হয়, বেধটাকে আমরা কি ধরলাম ডি, আর এদের ফোকাস যে দূরত্ব, ফোকাস বলছি বক্রতা যে ব্যাসার্ধ আর ধরলাম, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই যে ডি এর মানটা অনেকটাই ছোট হবে কার থেকে, বক্রতা ব্যাসার্ধ থেকে। ঠিক আছে, তো দুই পাশের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটবে। তো দুই পাশের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের তুলনায় তার যে পার্শ্ব, তার যে বেধ, এই যে লেন্সের যে বেধ সেই বেধটা অনেকটাই কম হয়, তখন তাকে আমরা বলবো পাতলা লেন্স, পাতলা লেন্স। ঠিক আছে, এবারে পাতলা লেন্সের ক্ষেত্রে তাদের আলোক কেন্দ্রটা কিভাবে দেখব, আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে দেখব, অবতল লেন্সের ক্ষেত্রে, দুটার ক্ষেত্রেই দেখব।
এটা হচ্ছে তার প্রধান অক্ষ, আর মেরু বরাবর একটা ঠিক আছে রেখা। তো এখানে যখন আলোক রশ্মি যাবে তখন কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড সোজাসুজি যাবে, কোনো পরিবর্তন ঘটবে না, তাদের কোনো পার্শ্বীয় যে সরণ বা তাদের বিচ্যুতি কোনো রকমই ঘটবে না। এই যে আলোক রশ্মি এলো তা সিধা হচ্ছে চলে যাবে, সেম ডাইরেকশনে যাবে, কোনো রকম পরিবর্তন হবে না পথে। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব, এটা যদি প্রধান অক্ষ ধরে নিই তাহলে আলোক রশ্মি এইভাবে আসবে, যে চলে যাবে। তো আমরা একটা কথাই বলতে পারি যে পাতলা লেন্সের আলোক কেন্দ্রের ক্ষেত্রে আলোক রশ্মি যে কেন্দ্রের মধ্য দিক দিয়ে গেলে তাদের কোনো রকমের প্রতিসরণ বা পার্শ্বীয় যে পরিবর্তন বা তাদের বিচ্যুতি কোনো রকম কিছু ঘটবে না, যে পথে এসেছে সেই পথেই বেরিয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো পাতলা লেন্সের আলোক কেন্দ্র। লেন্সের যে ফোকাস, মুখ্য ফোকাস হচ্ছে মূলত দুই প্রকার হয়, সেটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস। তো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে আগে দেখে নিই। এই যে উত্তল দর্পণ, তার সঙ্গে প্রধান অক্ষটা আমরা এঁকে নিলাম, ঠিক আছে, প্রধান অক্ষ এটা, এইখানেও একটা এঁকে নিই, এইটা হচ্ছে তার প্রধান অক্ষ উত্তল দর্পণের। এবারে যে বিন্দুতে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দু থেকে আলোক রশ্মি, অপসৃত আলোক রশ্মি, অর্থাৎ অপসৃত আলোক রশ্মি যদি সেই বিন্দু থেকে এলে তা প্রতিসরণের পর, এই যে লেন্সের প্রতিসরণের পর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হিসেবে যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরোতে থাকে তাহলে এই যে বিন্দু, সেই বিন্দুটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস। এই উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। আরও একবার বলছি, উত্তল লেন্সের প্রধান অক্ষে অবস্থিত যে বিন্দুতে একটা অপসৃত আলোক রশ্মি সোর্স বা উৎস রাখলে ওই অপসৃত আলোক রশ্মিগুলো লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল রূপে বেরোবে, তখন সেই বিন্দুটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস। ক্লিয়ার? এবারে দ্বিতীয় যে মুখ্য ফোকাস, সেইটা কিভাবে আমরা জানবো? সেইটা দেখো, যখন কোনো আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল হয়ে লেন্সের মধ্যে আপতিত হয়, লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর তা কিন্তু প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। তা সেই যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, দেখো অবতল দর্পণটা আমরা এঁকে নিই, আগে এঁকে নিলাম, এটা তার প্রধান অক্ষ। একই রকমভাবে এই ক্ষেত্রে অবতল দর্পণ আমরা অঙ্কন করব, করে এটা হয়ে যাবে তার প্রধান অক্ষ। ক্লিয়ার? এবারে আলোক রশ্মিগুচ্ছ দেখো, এই অবতল দর্পণের ক্ষেত্রে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ যা প্রধান অক্ষের দিকে করে আসছে, ঠিক আছে, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের দিকে আসছে, আসার ফলে তা যখন এই অবতল দর্পণে প্রতিসরণ ঘটবে, তা প্রতিসৃত হওয়ার পর তা কিন্তু সরলরৈখিকভাবে কি হবে? সরলরৈখিকভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রূপে বেরিয়ে যায়, অর্থাৎ চলে যাবে প্রতিসৃত হওয়ার পর। আরও একবার বলি যে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের দিকে আসছে, আসার ফলে অবতল দর্পণে প্রতিসরণ ঘটার পর তা কিন্তু যখন বেরিয়ে যাচ্ছে বিপরীত পৃষ্ঠ থেকে, তখন তা প্রধান অক্ষের সমান্তরাল রূপে বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এই প্রধান অক্ষের সমান্তরাল রূপে যখন বেরিয়ে যাচ্ছে, তো বেরিয়ে গেল, তো এই যে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ তাদের যে নির্দিষ্ট পথ ছিল, সেই পথটা কি হবে? যদি বর্ধিত করি তাহলে আমরা একটা বিন্দু পাবো প্রধান অক্ষের ওপর। সেই প্রধান অক্ষের ওপর অবস্থিত বিন্দুটাকে আমরা ওর প্রথম মুখ্য ফোকাস বলবো। ক্লিয়ার? এবারে দেখো দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে কি হবে? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ
আসবে, আসার ফলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উচ্চ কিন্তু কেমন আসার ফলে তা প্রতিষ্ঠিত হয়ে কি হবে, বাইরের দিকে চলে যাবে। তো এদের যে দিক, সেই দিকটা যদি পেছনের দিকে বর্ধিত করি তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করবে। সেই নির্দিষ্ট বিন্দুকেই বলবো ওই অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, বোঝা গেল? দেখো, যদি উত্তল অবতল যে কোনো একটা তল যদি আমরা লেন্সকে নিয়ে দেখি, তাদের প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষের সঙ্গে যে তল অবস্থান করবে লম্বালম্বিভাবে, ঠিক আছে, লম্বালম্বিভাবে যে তলটা অবস্থান করে সেই তলটাকে আমরা মুখ্য কি বলবো, ওই তলটাকে ফোকাস তল বলবো। ঠিক আছে, এটা ফোকাস তল। ক্লিয়ার? সে উত্তল দর্পণের ক্ষেত্রে হতে পারে, অবতল দর্পণের ক্ষেত্রে হবে। প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তল সেটাকে আমরা ফোকাস তল বলবো। এবারে এই যে লেন্স নিয়েছি, সেই লেন্সের যে মেরু, ঠিক আছে, এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে যে ফোকাস যে কেন্দ্র, সেই কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ এফও যে দূরত্ব, এই এফও দূরত্বটাকে আমরা কি বলবো, ফোকাস দৈর্ঘ্য। এটাকে আমরা কি ধরবো, এফ, ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমরা এফ বলি। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রেও আমরা দেখতে পারি এইভাবে, এটা যদি ফোকাস হয় তাহলে এখানে যদি ও হয় কেন্দ্র, তাহলে ও এফ হয়ে যাবে কি, ফোকাস দৈর্ঘ্য। এই দুটো আমরা লেন্স ধরে নিয়েছি, উত্তল অবতল। এবারে আলোক রশ্মিগুচ্ছ আমরা কি দেখছিলাম, যে আলোক রশ্মিগুচ্ছ আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করেছি, যখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এইভাবে যাবে সমান্তরালভাবে, সেই ক্ষেত্রে দেখিয়েছি। এবারে দেখো, প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মিগুচ্ছ না হয় তার ক্ষেত্রে কি হতে পারে, সেইটাই আমাদের জানার বিষয়। ঠিক আছে, ধরলাম প্রধান অক্ষের সমান্তরাল নয়, আলোক রশ্মিগুচ্ছ এইভাবে আসছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এইভাবে আলোক রশ্মিগুচ্ছ আসছে, এসে তারা অবশ্যই কি হবে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। ধরলাম এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে যদি সমান্তরালভাবে আলোক রশ্মিগুচ্ছ এভাবে যেত তাহলে কি হতো, প্রধান অক্ষকে ছেদ করত, তাই না, এই প্রধান অক্ষকে ছেদ করত। তো যে বিন্দুতে ছেদ করত সেটাকে আমরা কি মুখ্য ফোকাস হিসেবে ধরেছি, তাই তো, এটাকে মুখ্য ফোকাস ধরেছি। এবারে যখন আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল হলো না, তার সঙ্গে আনতভাবে আপতিত হচ্ছে, তাহলে যে বিন্দুটা আমরা পাবো সেটাও কিন্তু একটা ফোকাস। তো সেই ফোকাসটা কার উপর অবস্থান করেছে, দেখো এখানে যদি আমরা একটা যদি মুখ্য ফোকাস ধরে নিই এফ, তাহলে এফ আর এই যে এফ ড্যাশ, ঠিক আছে, বা F1, এরা কিন্তু একটা নির্দিষ্ট তলের মধ্যে অবস্থান করবে, একটা নির্দিষ্ট তল যেটা হচ্ছে ওই প্রধান অক্ষের সঙ্গে লম্বালম্বিভাবে অবস্থান করেছে। ঠিক আছে, সেই তলে কিন্তু অবস্থান করবে। তো এই যে তলে অবস্থিত একটা ফোকাস প্রধান অক্ষের ওপরে না হয়ে একটি দূরবর্তী স্থানে হয়েছে, কিন্তু তলটা একই রয়েছে, সেই যে বিন্দু, সেই বিন্দুটাকে আমরা কি বলবো, গৌণ ফোকাস। ঠিক আছে, এবারে যদি অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, প্রধান অক্ষের সমান্তরাল যদি না হয়ে আলোক রশ্মিগুচ্ছ যদি আনতভাবে আসে, তাহলে আনতভাবে এলে তারা অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দুতে প্রতিসরণের পর মিলিত হবে। সেই বিন্দুটা কোথায় হবে, অবশ্যই প্রধান অক্ষের ওপর হবে না, তার থেকে একটু দূরবর্তী স্থানে হবে, কিন্তু এরা কিন্তু একটা নির্দিষ্ট তলে অবস্থান করবে, অর্থাৎ মুখ্য যে ফোকাস, সেই মুখ্য ফোকাসের তলেই কিন্তু থাকবে, কিন্তু প্রধান অক্ষের ওপর অবস্থিত হবে না। প্রধান অক্ষের ওপর যেটা অবস্থিত হবে সেটাকে আমরা মুখ্য ফোকাস বলেছি, কিন্তু প্রধান অক্ষের ওপর না অবস্থিত হয়ে তার যে তল, ফোকাস তল, সেই ফোকাস তলে যদি অবস্থান করে সেই বিন্দুটাকে তখন আমরা বলে দেব তার গৌণ ফোকাস। ঠিক আছে, তাহলে গৌণ ফোকাস আর মুখ্য ফোকাস অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে ক্লিয়ার হলো। যে ফোকাস দৈর্ঘ্য নির্ভরশীল বিষয়গুলো কি কি, পারিপার্শ্বিক মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের যে প্রতিসরাঙ্ক তার উপর নির্ভর করবে, আপতিত আলোর বর্ণের উপর, সে বর্ণ লাল, নীল, সবুজ যা হবে তার উপর নির্ভর করবে, লেন্সের দুই গলীয় তলের যে বক্রতা ব্যাসার্ধ তার উপরও কিন্তু নির্ভরশীল। ঠিক আছে।
হ্যালো স্টুডেন্ট, তো এই সমস্ত বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করব। তার সাথে আমরা বিগত সালের মাধ্যমিকের যে আগত কোশ্চেনগুলো সেইগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তো যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যে সৎ বিম্বটা কি বা অসৎ বিম্বটা কি এইগুলো আমাদের জেনে নিতে হবে, কারণ আমরা যখন প্রতিবিম্বগুলো অঙ্কন করব বস্তুর, তখন সেটা কি ধরনের হবে সেইটা আমাদের কিন্তু বলে দিতে হবে, কেমন? তো তার জন্য এই ধারণাগুলো আরও একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, সৎবিম্বর ক্ষেত্রে যদি কোনো আলোক রশ্মিগুচ্ছ, একটা উত্তল লেন্স ধরলাম, কোনো আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল যে আলোক রশ্মিগুচ্ছ বা যে আলোক রশ্মিগুচ্ছ এই লেন্সের মধ্যে আপতিত হচ্ছে, আপতিত হয়ে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে যদি মিলিত হয়, ঠিক আছে, যদি নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই নির্দিষ্ট বিন্দুতে যখন মিলিত হবে তাতে কি হবে, যদি এই পাশে একটা বস্তু থাকে, এইখানে ধরলাম এটা একটা বস্তু, তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব গঠন করবে এই দিকে, তখন এই যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বকে আমরা বলবো সৎ বিম্ব, ঠিক আছে? আরও একবার বলছি, সৎ বিম্ব জিনিসটা কি, যে কোনো বস্তুর থেকে আলোক রশ্মি আগতিত হয়ে তা যদি একটা লেন্সের, উত্তল লেন্সের আমরা ধরে নিয়েছি, লেন্সের মধ্যে বা প্রতিসরক তলের মধ্যে আপতিত হয়ে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তখন ওই যে বস্তুর যে প্রতিবিম্ব গঠন করবে সেই প্রতিবিম্বকে আমরা বলবো সৎ প্রতিবিম্ব, সৎ বিম্ব, ঠিক আছে? তাহলে এই যে সৎ বিম্ব জিনিসটা লেন্সের ক্ষেত্রে দেখো, বস্তু যেই দিকে অবস্থান করেছে, অর্থাৎ যদি একটা লেন্স মধ্যেখানে থাকে তাহলে তার বাম পাশে থাকবে বস্তু আর তার ডান পাশে থাকবে প্রতিবিম্ব। এই রকম অবস্থান যদি করে তাহলে সেই বিম্বকে সৎ প্রতিবিম্ব বলবো, ঠিক আছে? এই সৎ প্রতিবিম্বকে কিন্তু আমরা পর্দায় ফেলতে পারি। আর সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, সৎ প্রতিবিম্ব মানে জেনারেলি যেটা বেশিরভাগ হয়ে থাকে তা কিন্তু অবশীর্ষক হয়। কি হবে? অবশীর্ষ, অর্থাৎ উল্টো বেশিরভাগ হয়। ধরলাম এটা সোজাভাবে রয়েছে, এটা যখন প্রতিবিম্ব গঠন করবে তখন উল্টে যাবে। ক্লিয়ার? বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এবারে আসছি অসৎ বিম্ব। দেখো, অসৎ বিম্ব বা অসৎ প্রতিবিম্ব, তো একটা কোনো যদি আমি লেন্স নিয়ে নিই, বিশেষ করে অবতল লেন্স যদি আমরা নিয়ে নিই, সেই অবতল লেন্সের এক পাশে কোনো একটা বস্তুকে রাখলাম, সেই বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ সমান্তরালভাবে আসছে, এসে কি হচ্ছে, এই যে প্রতিসারক তল, প্রতিসারক তলে আপতিত হয়ে তা ওই যে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের সময় মানে যাওয়ার সময় কি হবে, প্রতিসরণ ঘটবে। প্রতিসরণ ঘটলে তাদের দিক পরিবর্তন ঘটবে, ঠিক আছে? এইভাবে দিক পরিবর্তন করে তারা চলে গেল। ফলে এদের যে প্রতিসৃত রশ্মি, ঠিক আছে, এই যে প্রতিসৃত রশ্মি যদি আমি এই পাশ থেকে দেখি এই বস্তুটাকে, তাহলে মনে হবে এই যে প্রতিসৃত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু সেখান থেকে আলোক রশ্মিগুলো বেরিয়ে আসছে বলে মনে হয়, অপসৃত হচ্ছে, ঠিক আছে? তো এই রকম কন্ডিশনে যখন প্রতিবিম্ব গঠিত হবে তখন তাকে আমরা বলবো অসৎ বিম্ব, ঠিক আছে? আর এখানে অসৎ বিম্বটা কোথায় গঠন করবে? দেখো, এখানে বস্তু আছে, বস্তু, প্রতিবিম্বটা তাহলে কোথায় গঠন করবে? এই যে বস্তু আর লেন্সের মধ্যখানে অবস্থান করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিবিম্ব। এই রকম হলে তখন তাকে আমরা কি বলবো? অসৎ বিম্ব। তাহলে অসৎ বিম্ব জিনিসটা কি? অসৎ বিম্ব হচ্ছে লেন্স যে থাকবে তার সামনে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্বটা ওই বস্তুর দিকেই অবস্থান করবে, এটা হচ্ছে অসৎ বিম্ব। এদের ক্ষেত্রে দেখবে সমশীর্ষ হয় অনেক ক্ষেত্রে, এটা অবশীর্ষ বলেছে, এটা হয়ে যাবে সমশীর্ষ। ক্লিয়ার? আর দেখো, সৎবিম্বের ক্ষেত্রে কি হচ্ছিল, এই যে বস্তুর যে প্রতিবিম্ব তা কিন্তু লেন্সের ওই পাশে, লেন্সের অপোজিট পাশে, যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে প্রতিবিম্ব গঠন হচ্ছিল,
ঠিক আছে, তার জন্য সেটা সৎবিম্ব। এই যে অসৎবিম্ব পর্দায় কিন্তু ফেলা যায় না, ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। ওকে, আশা করি জিনিসটা জলের মতো ক্লিয়ার হয়ে গেল। উত্তল লেন্সের সামনে, অর্থাৎ উত্তল লেন্স, এই যে উত্তল লেন্স, তার পাশে যে কোনো একটা পাশে যদি বস্তুর অবস্থান ঘটায়, তার প্রতিবিম্ব কিন্তু উত্তল লেন্স গঠন করবে। সেটা কীরকম প্রতিবিম্ব হবে, কি ধরনের হবে, সেটা পরের কথা। তো এখানে যে বস্তুর অবস্থান 6 রকম হলে 6 ধরনের প্রতিবিম্ব বা 6 রকমের প্রতিবিম্ব কিন্তু গঠন করবে। প্রত্যেকটা প্রতিবিম্ব তাদের অবস্থান কোথায় হবে, মুখ্য ফোকাসে বা মুখ্য ফোকাসের বাইরে বা অসীমে, কীরকম কি হবে, সেইগুলো কিন্তু এই বস্তুর 6টি অবস্থানের উপর নির্ভর করে হয়। আমরা কিন্তু যখন দর্পণ পড়েছিলাম তখন অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু 6টা অবস্থানে বস্তুর 6 রকমের প্রতিবিম্ব পাচ্ছিলাম। এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে 6 রকম অবস্থানের জন্য প্রতিবিম্ব 6 রকমের হবে। কীরকম কি হবে, প্রত্যেকটাই একটা একটা করে চিত্র সহ ব্যাখ্যা করছি, জিনিসটা মন দিয়ে দেখবে, ঠিক আছে। তো বারবার রিপিট করতে পারছি না, কারণ ভিডিওটি লেন্দি হয়ে যাবে, তার জন্য একবারই বলে দেব। তোমাদের যদি কোনো সমস্যা হয় ভিডিওটিকে পজ করে আবার পেছনে কিছুটা ব্যাকে গিয়ে আবার পুরোটা দেখে নাও, ঠিক আছে। দেখো, আমরা প্রথম যে বস্তুর অবস্থান কোথায় হবে সেইটা আমরা দেখে নিই। প্রথমে আমরা বস্তুটাকে অসীমে রাখবো, ঠিক আছে। তাহলে অসীম দূরত্বে রাখা একটা বস্তু, সেই বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ যখন এই উত্তল দর্পণের উত্তল লেন্সের মধ্য দিয়ে যখন প্রতিসৃত হয়ে যাবে, তখন তা একটা প্রতিবিম্ব গঠন করবে। সেই প্রতিবিম্বের গঠনটা কোন তলে হবে, কিভাবে হবে, কোথায় হবে, সেইটা আমরা দেখছি। তো প্রথমে আমরা বলে দিই এল ড্যাশ একটা লেন্স, উত্তল লেন্স, তার আলোক কেন্দ্র ও, আর এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি ওই লেন্সের প্রধান অক্ষ। ক্লিয়ার? এবারে এফ হচ্ছে প্রধান ফোকাস, আর হচ্ছে 2F হচ্ছে যে ফোকাসের দ্বিগুণ দূরত্ব, ঠিক আছে, দ্বিতীয় ফোকাস। তাহলে এই যে ফোকাসের এইগুলো আমি ডিনোট করে এটা লিখে রেখেছি। এবারে দেখো, অসীমে অবস্থিত কোনো বস্তু থেকে আলোক রশ্মি যখন আসবে তার সমান্তরালভাবে আসবে, এইভাবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসবে, তাই তো, ঠিক আছে। আসার পর এই আলোক রশ্মিগুচ্ছ যখন এই লেন্সের মধ্যে প্রতিসরণ ঘটবে, প্রতিসৃত হবে, হওয়ার পর তা কিন্তু একটা তলে গিয়ে মিট করে, ঠিক আছে। এই যে তল, এই যে পুরো তল, ঠিক আছে, এখানে যদি একটা কোনো পর্দা রাখি তাহলে তাতে একটা প্রতিবিম্ব গঠন করবে, তাই না। সেই তলটা কি তল, ফোকাস তল। দেখো, ফোকাস যে তল সেই তলে অবস্থান করেছে। এইখানে যদি একটা তল কল্পনা করে নিই তাহলে কি হবে, ফোকাস তলের মধ্যে কিন্তু প্রতিবিম্বটা গঠন করেছে, এটা হয়ে যাবে তার প্রতিবিম্ব, বস্তুর যে প্রতিবিম্ব। ক্লিয়ার? এবারে দেখো, বস্তুটা অসীমে রয়েছে, তার প্রতিবিম্ব গঠন হয়েছে। তাহলে বস্তুর সাপেক্ষে এই যে প্রতিবিম্বটা হয়েছে সেই প্রতিবিম্বটা তুলনামূলক ছোট, তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা কি হবে, ছোট হবে। আর কি দেখতে পাচ্ছি আমরা, যেভাবে বস্তু অবস্থান করছে, অর্থাৎ ধরলাম এইভাবে অবস্থান করেছে, তাহলে তাদের যে অবস্থানের যে অভিমুখ সেটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ উল্টে গেছে, তাহলে কি হবে, অবশীর্ষ। তাহলে প্রতিবিম্বটা কি হবে, অবশীর্ষ। ক্লিয়ার? এরপর দেখো, এই যে প্রতিবিম্বটা গঠন হয়েছে কোন তলে গঠন হয়েছে, ফোকাস তলে গঠন হয়েছে, এটা ফোকাস তল। তাহলে প্রতিবিম্বটা গঠন হবে কোথায়, ফোকাস তলে গঠন হবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি কি দেখলাম, যে প্রতিবিম্ব বস্তুর অপেক্ষা ছোট হবে, ঠিক আছে, আর কি অবশিষ্ট হবে, আর ফোকাস তলে গঠন হবে। এইটা আমাদের চিত্র, এটা হচ্ছে বস্তুর অবস্থান আর প্রতিবিম্বের প্রকৃতি।
এবারে আমরা আসছি এর ব্যবহারিক প্রয়োগ আমরা কোথায় করব। দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল যে টেলিস্কোপ, অ্যাস্ট্রোনট যে সমস্ত আমাদের নক্ষত্র জগৎ বা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে যে সমস্ত ধারণাগুলো যে টেলিস্কোপের মাধ্যমে আমরা চিত্র বা তাদের পরিচিতি জানতে পারি, সেই টেলিস্কোপে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ব্যবহারটা লিখে দেবো টেলিস্কোপে। ঠিক আছে, তাহলে আশা করি প্রথম যে অবস্থান সেটা আমরা বুঝতে পারলাম। এবারে আমি এটা রাফ করে দ্বিতীয় অবস্থানটা দেখি। দেখো, দ্বিতীয় যে অবস্থান আমরা আলোচনা করব সেইখানে হচ্ছে অসীম ও 2f এর মধ্যে যদি অবস্থান করে বস্তুটি। এবারে 2f বলতে জিনিসটা কোনটাকে বোঝাতে চেয়েছে? দেখো, ফোকাস যে দৈর্ঘ্য সেটা হচ্ছে f, এবারে দ্বিগুণ ফোকাস দূরত্বে, তাহলে আমাদের ও এফটা কি হচ্ছে? এই টোটাল ও এফ হচ্ছে এফ, আর এই পুরো এইখান থেকে এখান পর্যন্ত 2f, তাহলে 2f আর অসীমের মধ্যে মানে এই জায়গাতে অবস্থান করবে, 2f আর অসীমের মধ্যে মানে এই জায়গাতে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধার্থে আমি এটা একটু মুছে দিই, জিনিসটা তো জেনে গেলাম তাই না। চিত্রটা অঙ্কন করতে আমাদের অনেকটা জায়গা লাগবে, সেটা আমরা দেখে নিব। এবারে বস্তুটাকে আমরা এইখানে অবস্থান করছি, এই রকম ভাবে একটা অবস্থান করলাম বস্তুকে, 2f আর অসীমের মধ্যে অবস্থান করে দিলাম। ঠিক আছে, এবারে এর শীর্ষ থেকে একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে যাবে। ঠিক আছে, আর একটা হচ্ছে দেখবে এই শীর্ষ থেকে একদম লেন্সের আলোক কেন্দ্র হয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? বেরিয়ে গেল আলোক রশ্মি। আরেকটা এই যে শীর্ষ বরাবর যেটা যাচ্ছিল সমান্তরালভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যাচ্ছে, যাওয়ার পর তা ফোকাসের মধ্য দিয়ে গিয়ে এইখানে মিলিত হলো। ঠিক আছে, এবারে এখানে যখন মিলিত হলো তাহলে আমরা কি দেখব? যে এইখানে প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে আমরা এইখানে যে প্রতিবিম্ব এই বস্তু ছিল তার প্রতিবিম্বটা গঠন হয়েছে কোথায়? এইখানে। তাহলে বস্তুর যে অবস্থান সেটা কার মধ্যে ছিল? 2f আর অসীমের মধ্যে। আমি যদি এটাকে অসীম ধরে নিই, ঠিক আছে, অসীম আর হচ্ছে এখানে 2f, তাহলে এই দুটোর মধ্যে যদি অবস্থান করি তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠন হবে? দেখো, ফোকাস আর 2f এর মধ্যে। আরো একবার বলছি, ভালো করে এটা মনে রাখবে যে অসীম আর 2f এর বাইরে, ঠিক আছে, অসীম আর 2f এর মধ্যে যদি বস্তু থাকে, এখানে যদি আমরা বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব কিন্তু f আর 2f এর মাঝে অবস্থান করবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি? প্রতিবিম্ব। ক্লিয়ার? এবারে প্রতিবিম্বের ধরনটা কেমন হচ্ছে সেটা আমরা দেখি। দেখো, বস্তু অসীম আর 2f এর মধ্যে অবস্থান করছিল, ফলে এই যে বস্তুর আকার ছিল সেই বস্তুর আকার কিন্তু প্রতিবিম্বে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের আকার অনেকটা ছোট হবে। তাহলে আমরা লিখে দেব বস্তু অপেক্ষা ছোট হবে। তাহলে প্রতিবিম্বটা কি হচ্ছে? বস্তু অপেক্ষা ছোট হচ্ছে। আর দেখো, এইখানে এইভাবে অবস্থান ছিল সেটা কি হচ্ছে? উল্টে যাচ্ছে। তাহলে কি? অবশীর্ষ। তাহলে প্রতিবিম্বটা কি হবে? অবশীর্ষ হবে। ক্লিয়ার? আর কোথায় গঠন হচ্ছে? f ও 2f এর মধ্যে অবস্থান করবে। আরো একবার বলছি, বস্তু যদি অসীমে বা 2f এর মধ্যে থাকে তাহলে তার প্রতিবিম্বটা গঠন হবে f আর 2f এর মধ্যে। ক্লিয়ার? আর অবশীর্ষ হবে, কারণ এই যে তাদের যে শীর্ষটা যা ছিল সেটা উল্টে যাচ্ছে, তাই না? তাই অবশীর্ষ। আর কি কার মধ্যে অবস্থান করবে প্রতিবিম্বটা? f আর 2f এর মধ্যে অবস্থান করবে। এখানে কিন্তু আরেকটা জিনিস বলা হয়নি, সেটা কি বলতো? সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে। আমরা সদ্বিম্ব অসদ্বিম্ব দেখে এসেছি যে আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল বা যাওয়ার সময় তা প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, মিলিত হয়েছে। ঠিক আছে, আর কিভাবে অবস্থান করেছে? দেখো, এইখানে বস্তু, লেন্স, তারপরে প্রতিবিম্ব। তাহলে কি যে এই যে মাঝে থাকা লেন্স তার একদিকে হচ্ছে বস্তু থাকবে, একদিকে
প্রতিবিম্ব থাকবে, তখন সেই প্রতিবিম্বটা হয়ে যাবে আমাদের সৎ প্রতিবিম্ব। তাহলে আশা করি জিনিসটা বোঝা গেল, তাই না? এবারে আমাদের দেখতে হবে এর ব্যবহারটা কি কাজে লাগবে। দেখো, সরল যে ক্যামেরা, আমরা যে ক্যামেরায় ছবি তুলি, সেই ক্যামেরার ছবিতে কিন্তু এই যে পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা ব্যবহার হিসেবে বলে দেব সরল ক্যামেরা। ওকে, আশা করি দ্বিতীয় অবস্থানটা বোঝা গেল। নাম্বার যে অবস্থান, যদি বস্তুর অবস্থানটাকে আমরা লেন্সের সামনে 2f এ অবস্থান করি, অর্থাৎ এই যে 2f এ যদি বস্তুটাকে রাখি, তাহলে তার প্রতিবিম্ব কিভাবে হবে সেটা আমরা দেখে নেব। তো শীর্ষ বরাবর একটা সমান্তরাল আলোক রশ্মি যাবে, তা মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে প্রতিসরণের পর। আরেকটা আলোক রশ্মি যাবে একদম ওই লেন্সের ও কেন্দ্র থেকে বরাবর চলে যাবে, ঠিক আছে? ফলে দেখো, তাদের যে মিলিত পয়েন্ট বা মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টে একটা আমরা চিত্র অঙ্কন করলে দেখতে পাবো এর যে এই যে বস্তু, এই বস্তুর প্রতিবিম্বটা গঠিত হয়েছে। তাহলে দেখো, বস্তুটা 2f এ যখন ছিল, তার প্রতিবিম্বটা গঠন হচ্ছে কোথায়? 2f এ। তাহলে বস্তুটা যেভাবে অবস্থান করেছিল সেটা উল্টে গিয়ে ঠিক একই জায়গাতে অবস্থান করছে। তাহলে আমরা প্রতিবিম্বের যে ধরন সেটা বলে দিতে পারি যে বস্তু আর প্রতিবিম্ব সমান আকৃতি হবে, বস্তু ও প্রতিবিম্ব সমান হবে, সমান আকৃতি আর কি, ঠিক আছে? এবারে প্রতিবিম্বটা কিরকম হয়েছে? উল্টে যাচ্ছে, তাহলে কি হবে? অবশীর্ষ, অবশীর্ষ। আর দেখো, এখানে সৎ না অসৎ তোমরাই বলতে পারবে। দেখো, একটু মনে মনে ভাবো যে কোনটা হবে। দেখো, বস্তু যেই পাশে অবস্থান করেছে লেন্সে, প্রতিবিম্ব তার অপোজিট পাশে অবস্থান করেছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা সৎ প্রতিবিম্ব পাব, সৎ প্রতিবিম্ব পাই। তো প্রতিবিম্বটা কোথায় অবস্থান করবে? প্রতিবিম্ব হচ্ছে 2f এ অবস্থান করবে, ঠিক আছে? তাহলে আরো একবার বলে দিই, প্রতিবিম্ব কি হবে? বস্তু আর প্রতিবিম্বের আকৃতি সমান হবে, অবশীর্ষ হবে অর্থাৎ উল্টে যাবে, সৎ প্রতিবিম্ব হবে আর 2f এ অবস্থান করবে। এদের ব্যবহার কি? এদের ব্যবহার হচ্ছে ভ্রু অণুবীক্ষণী যন্ত্রে ব্যবহার করা হয়, ভ্রু অণুবীক্ষণিক যন্ত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবারে আমরা 4 নাম্বার অবস্থান দেখব, যেখানে দেখব যে বস্তুটি 2f ও f এর মধ্যে অবস্থান করেছে। দেখো, f আর 2f এর মাঝে যদি কোনো বস্তু অবস্থান করে, এইভাবে কোনো একটা বস্তু অবস্থান করলো, ঠিক আছে? তার প্রতিবিম্ব কি রকম হবে? দেখো, এই শীর্ষ বরাবর একটা আলোক রশ্মি আসবে, আপতিত হবে, প্রতিসরণের পর তা ফোকাসের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে, এইভাবে, ক্লিয়ার? এরপর আরেকটা আলোক রশ্মি গুচ্ছ আসবে শীর্ষ থেকে, যা কেন্দ্র বরাবর গিয়ে এইভাবে চলে যাবে। তাহলে মিড পয়েন্টটা কোথায় যাচ্ছে? মিড পয়েন্টটা হচ্ছে এই জায়গায় মিড পয়েন্ট। তাহলে এখানে যদি বস্তুর যে প্রতিবিম্বটা গঠন হয়েছে তা যদি আমরা অঙ্কন করে দিই, তাহলে দেখব এটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। এটা কি হচ্ছে? প্রতিবিম্ব, ঠিক আছে? আর এটা কি? বস্তু। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটা আমরা 2f আর f এর মধ্যে অবস্থান করেছিলাম, তার জন্য বস্তুটির প্রতিবিম্ব কোথায় চলে গেল? 2f আর অসীমের মধ্যে চলে গেল। আমরা ঠিক উল্টোটা বলি, শুনো, যদি বস্তুটাকে 2f আর অসীমের মধ্যে যদি অবস্থান করতাম, তাহলে তার প্রতিবিম্বটা গঠন হচ্ছিল কোথায়? আমরা দেখে এসেছি আগের বারে যে f আর 2f এর মাঝে। ঠিক একই রকম ভাবে উল্টোটা দেখো, 2f আর f এর মধ্যে যদি বস্তু থাকে, তাহলে প্রতিবিম্বটা চলে যাবে কোথায়? 2f আর অসীমের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা বলে দেব বস্তুটি কি রকম হচ্ছে? অবশীর্ষ হচ্ছে, উল্টানো হচ্ছে,
আর বস্তুর সাপেক্ষে যে প্রতিবিম্ব তা কিন্তু অনেক বড় হচ্ছে, দেখো অনেক বড় হবে, ঠিক আছে। তাহলে বস্তু সাপেক্ষে বড় হবে। ওকে, দ্বিতীয়ত হচ্ছে উল্টানো হচ্ছে, অর্থাৎ অবশীর্ষ, প্রতিবিম্বটা হবে অবশীর্ষ। 3 নাম্বার কি হবে, এদের যে অবস্থান কোথায় হচ্ছে, দেখো 2f আর অসীমের মধ্যে, 2f ও অসীমের মধ্যে অবস্থান হবে। প্রতিবিম্বটা কি প্রকৃতির হবে, অবশ্যই সৎ প্রতিবিম্ব হবে। বস্তুর সামনে অবস্থান করছে, দেখো লেন্সের দুই পাশে, এক পাশে বস্তু এক পাশে প্রতিবিম্ব, তাহলে সৎ হবে, সৎ বিম্ব গঠন করবে, ঠিক আছে। এবারে দেখো এর ব্যবহারটা কি বলতে পারি, এর ব্যবহারটা আমরা প্রজেক্টরে, সিনেমার যে প্রজেক্টর, সেই প্রজেক্টরে কিন্তু এই প্রসেস ব্যবহার করা হয়, সিনেমার প্রজেক্টরে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারলে। এবারে বস্তুর 5 নাম্বার অবস্থান, যেখানে হচ্ছে ফোকাসে যদি বস্তু আমরা অবস্থান করি, ঠিক আছে। ফোকাস বলতে এই স্থানে হচ্ছে বস্তুকে আমরা অবস্থান করালাম এইভাবে, তাহলে এদের যে আলোক রশ্মি শীর্ষ থেকে যাবে, পজিশনের পর কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে একদম চলে যায়, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এর যে শীর্ষ থেকে একটা আলোক রশ্মি এই লেন্সের যে লেন্সের যে কেন্দ্র, ঠিক আছে, এই কেন্দ্র দিয়ে একদম সোজা চলে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব যে গঠন হচ্ছে বা এই যে প্রতিসরণের পর যে আলোক রশ্মিগুচ্ছ তা কিন্তু কোনো জায়গায় মিট করছে না, ঠিক আছে। তাহলে অসীমে গিয়ে ওটা মিট করতে পারে, ঠিক আছে। তো তাহলে বস্তুটির অবস্থান যদি ফোকাসে অবস্থান হয়, তাহলে তার যে প্রতিবিম্ব তা কিন্তু অসীমে গঠন হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে আকৃতি বস্তুর তার তুলনায় অনেক বড় হবে, ক্লিয়ার। আর কি হবে, সৎ হবে। আর কি হবে, বস্তুর অপেক্ষা অত্যন্ত বড় হবে, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বের ধরনগুলো আমরা একটু দেখে নিই। বস্তুর সাপেক্ষে অত্যন্ত বড় হয়। 2 কি, অবশীর্ষ হবে। 3 হচ্ছে সদ্বিম্ব হবে। আর কি হবে, অসীমে অবস্থান করবে। প্রতিবিম্ব অসীমে অবস্থান করে। এদের ব্যবহারটা কি হবে, এদের ব্যবহার দেখো সার্চ লাইট বা টর্চ লাইট, এই সমস্ত লাইট বা গাড়ির হেডলাইট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম আমরা পদ্ধতি ব্যবহার করতে পারি, ক্লিয়ার। এরপর আমরা 6 নম্বর যে অবস্থান, 6 নম্বর অবস্থান হচ্ছে আলোক কেন্দ্র আর ফোকাস, অর্থাৎ এই আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র ও আর ফোকাস কেন্দ্র এফ, এর মধ্যবর্তী স্থানে বস্তুটাকে অবস্থান করলে দেখবে এই শীর্ষ থেকে একটা আলোক রশ্মি এফ হয়ে চলে যাবে, আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র হয়ে চলে যাবে, ঠিক আছে। এবারে তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে, হ্যাঁ। এই যে আলোক রশ্মিগুচ্ছ দেখো যে পথে চলে যাচ্ছে, সেই পথ বরাবর যদি পেছনের দিকে আমরা এটাকে বর্ধিত করি, তাহলে আমরা দেখব যে একটা নির্দিষ্ট বিন্দুতে তারা মিলিত হচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রতিবিম্বটা গঠন হচ্ছে বস্তুর পেছনের দিকে, অর্থাৎ বস্তু যেখানে অবস্থান করেছে তার পেছনের দিকে অবস্থান করবে। তাহলে এখানে দেখো লেন্সের সাপেক্ষে বস্তু আর হচ্ছে প্রতিবিম্ব একই দিকে অবস্থান করেছে, তাহলে কি এই প্রতিবিম্বটা অবশ্যই অসৎ প্রতিবিম্ব। তাহলে আমরা লিখে নিতে পারি প্রতিবিম্বটি অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। আর কি হবে, বস্তুটা কতটুকু ছিল দেখে নাও না, একটা এতটুকু, সেইটুকু থেকে কি হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে, বিবর্ধিত হচ্ছে। তাহলে কি হবে,
বস্তুর সাপেক্ষে বিবর্ধিত হয়, বা বড় হয়। আর কি হবে? আর হচ্ছে বস্তু আর প্রতিবিম্ব একই দিকে অবস্থান করবে, বস্তু ও প্রতিবিম্ব একই দিকে অবস্থান করে। এদের ব্যবহার যদি বলি তাহলে এদের ব্যবহারটা কি হবে? এদের ব্যবহার বিবর্ধক কাচ হিসেবে আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি, বিবর্ধক কাচে ব্যবহার করতে পারি এই পদ্ধতি। ক্লিয়ার? তাহলে আমরা লেন্সের 6টা অবস্থানের জন্য তাদের যে প্রতিবিম্ব 6 রকমের হচ্ছে সেইগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে প্লিজ। এটা আমাকে এনকারেজ করবে আরও নতুন নতুন ভিডিও বা ক্লাসটিকে আরও উন্নত করে তোলার জন্য। যদি তোমাদের কাছে কোনো সাজেশান থাকে যে ক্লাসটিকে আরও ভালো করে তুলতে হবে কিভাবে, তাহলে তোমরা কমেন্ট বক্সে তা জানাতে পারো। ঠিক আছে? দেখো, রৈখিক বিবর্ধন হচ্ছে যখন আমরা কোনো প্রতিসারক তলে প্রতিফলন বা প্রতিসরণের ফলে যদি বস্তুর প্রতিবিম্ব গঠন করে, তাহলে সেই ক্ষেত্রে বস্তুর যে প্রতিবিম্ব যে দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য এদের যে অনুপাত, সেই অনুপাতকেই কিন্তু আমরা রৈখিক বিবর্ধন বলি। অর্থাৎ রৈখিক বিবর্ধনকে আমরা এম দ্বারা ডিনোট করব। তাহলে এম সমান আমরা লিখতে পারি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বলতে পারি, যেটাকে আমরা এইচ ধরলাম, আর বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা এইচ ডট ধরলাম। ঠিক আছে? এটাও আমরা বলতে পারি। তাছাড়াও আমরা বলতে পারি এম সমান যে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, এই বস্তুর দূরত্ব আর আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, ঠিক আছে? তারপরে হচ্ছে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তো এইভাবে আমরা এমটাকে ডিনোট করতে পারি, এইভাবে এমটাকে আমরা নির্ণয় করব। একটা অঙ্ক দেখিয়ে দেবো অবশ্যই, তোমাদের প্লাস হোমওয়ার্ক একটা দেব, তোমরা করবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যদি এম এর মান, দেখো এম কন্ডিশনগুলো দেখাচ্ছি, এম এর মান যখন গ্রেটার দেন 1, তাহলে এম এর মান কখন গ্রেটার দেন 1 হবে, অর্থাৎ এম এর মান পজিটিভ হবে কখন? তাহলে বস্তুর যে দৈর্ঘ্য বা বস্তুর যে উচ্চতা, অর্থাৎ লব হর, আমরা জানি না যে লব বাই হর, তাই তো? হর যত কম হবে তত কি হবে, এই যে মান, এই টোটাল ভগ্নাংশের মানটা বাড়বে, আর লব যত বাড়বে এই টোটাল ভগ্নাংশের মান তত কমবে, তাই না? তো সেই জিনিসটাকে কাজে লাগিয়ে বলছি। তাহলে এম গ্রেটার দেন 1, অর্থাৎ 1-এর থেকে বেশি কখন হবে, তখন বস্তুর যে দৈর্ঘ্য সেটা যদি প্রতিবিম্বের থেকে ছোট হয় তখন কিন্তু এম গ্রেটার দেন 1 হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব বড় হলে এম গ্রেটার দেন 1 হবে। আবার এটাও বলতে পারি এম গ্রেটার দেন 1, অর্থাৎ রৈখিক বিবর্ধন 1-এর বেশি হচ্ছে, তার মানে হচ্ছে প্রতিবিম্ব বড় হবে, বড় কার থেকে, বস্তুর থেকে। ঠিক একই রকম ভাবে যদি এম গ্রেটার লেস দেন 1, অর্থাৎ এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটা কি হচ্ছে, 1-এর থেকে কম হচ্ছে, কখন হবে? দেখো এই যে হরে থাকা বস্তুর দৈর্ঘ্য যত বাড়বে প্রতিবিম্বের তুলনায় তত কি হবে, এই যে পুরো মানটা
একের থেকে কম হতে থাকবে। অর্থাৎ যখন আমাদের রৈখিক বিবর্ধনটা একের থেকে ছোট হবে তখন আমরা বলতে পারি যে প্রতিবিম্ব ছোট হবে। কার থেকে? বস্তুর থেকে ছোট হবে। ঠিক আছে, আরেকটা কন্ডিশন আছে, m সমান কখন 1 হবে? দেখো m এর মান অর্থাৎ রৈখিক বিবর্তনের মান 1 হতে হবে। কখন হবে? এই দুটো উচ্চতা বা দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে তখনই কি হয়ে যাবে? m সমান 1 হবে। অর্থাৎ এখানে h ডট আর h দুটোই যদি সমান হয় তখন m এর মান 1 হয়। তো আমরা একটা অঙ্ক করে দেখি, এখান থেকে অঙ্ক অনেক দেয়, তো একটাই অঙ্ক দেবে। তো তোমাদের বিগত সালে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখবে তোমরা অবশ্যই। আমি একটা অঙ্ক দিচ্ছি, সেটা করে দিচ্ছি, সেটা দেখে দেখে আরেকটা হোমওয়ার্ক দেবো, সেটাও করে নিয়ে আসবে। ওকে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার একটি উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরবর্তীতে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। ঠিক আছে, তাহলে রৈখিক বিবর্ধন আর প্রতিবিম্বের দূরত্ব কত? একটা উত্তর লেন্স বলেছে, ভালো কথা, আমরা একটা উত্তর লেন্স অঙ্কন করে দিলাম। ঠিক আছে, এবারে বস্তুটাকে দেখো, বস্তুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? এবারে উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে, অর্থাৎ উত্তর লেন্স থেকে এই যে দূরত্ব সেটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরবর্তী স্থানে রাখা হয়েছে। ক্লিয়ার? এরপর দেখো 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব এখানে গঠিত হলো, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব। ক্লিয়ার? তো রৈখিক বিবর্ধন আর প্রতিবিম্বের দূরত্ব কত? আমাদের দেখো বস্তুর উচ্চতা অর্থাৎ এইচ, যেটা উচ্চতা আমরা এইচ দিয়ে শর্টকাটে লিখছি, হ্যাঁ, বস্তুর উচ্চতা 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর প্রতিবিম্বের উচ্চতাটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটা ড্যাশ। ওকে, এরপরে এই যে দূরত্ব বলতে এখানে দেখো এই যে বস্তুর দূরত্ব লেন্স থেকে সেটা দেওয়া আছে, কিন্তু আমাদের দেওয়া নেই কি এই প্রতিবিম্বের দূরত্বটা দেওয়া নেই, সেইটা আমাদের নির্ণয় করতে হবে। প্লাস কি করতে হবে? রৈখিক বিবর্ধন যেটা হচ্ছে m নির্ণয় করতে হবে। তাহলে আমরা রৈখিক বিবর্ধন m সমান কি জানি? যে প্রতিবিম্বের উচ্চতা, সরি এটা ড্যাশ হবে আর এটা এইচ হবে, প্রতিবিম্বের উচ্চতা যেটা এইচ ধরলাম, আর বস্তুর উচ্চতা যেটাকে এইচ ড্যাশ ধরেছি। এবারে দুটোর মান বসিয়ে দাও না, দেখবে হয়ে যাবে। উপরে 10 সেন্টিমিটার, নিচে 5 সেন্টিমিটার, সেন্টিমিটার কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে m সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ রৈখিক বিবর্ধন m সমান 2 হচ্ছে। ক্লিয়ার? এবারে দেখো আমরা কিন্তু যে রৈখিক বিবর্ধন m সমান এই যে প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতা করছিলাম, তাছাড়াও কিন্তু আরেকটা আমরা করেছিলাম। কি করেছিলাম? যে আলোক কেন্দ্র, এই যে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব আর আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, এদের অনুপাত, তাই না? তাহলে আলোক কেন্দ্র থেকে এই যে দূরত্ব অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব আর নিচে হবে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তাহলে m সমান আমরা কি বলতে পারি? আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব আমাদের জানা নেই, আমরা সেটাকে কি ধরে নিচ্ছি? যেটা জানা নেই সেটাকে আমরা v ধরে নিচ্ছি। তাহলে v আর নিচে যেটা জানা আছে সেটার মান কি? 2। ঠিক আছে, এবারে দেখো এখানে 2 সেন্টিমিটার কিন্তু, হ্যাঁ, আর যে রৈখিক বিবর্ধনের মান আমরা বের করেছি 2, তাহলে 2 বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে? v/2 সেন্টিমিটার। এবারে দেখো v সমান কি হচ্ছে? 2 গুণিত 2 সেন্টিমিটার সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের মান কত এলো? 4 সেন্টিমিটার। দেখা যাচ্ছে তো? যদি না দেখা যায় এখানে করে দিচ্ছি, দেখো। তাহলে v সমান 2 গুণিত 2 সেন্টিমিটার সমান হয়ে যাবে 4 সেন্টিমিটার।
তাহলে প্রতিবিম্বের যে দূরত্ব আলোক কেন্দ্র থেকে তা হচ্ছে 4 সেন্টিমিটার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এটা কিন্তু 2019 সালে এসেছে। তোমরা বুঝতে পারছো গুরুত্বটা কতখানি এই রৈখিক বিবর্ধনের অঙ্ক, বুঝেছো তো? তো একটা আমরা হোমওয়ার্ক দিই তোমাদের, ওকে? তো স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখো হোমওয়ার্কের জন্য। তো এই হোমওয়ার্কটা তোমরা করে অবশ্যই উত্তর কত এলো কি এলো তা আমার কন্ট্যাক্ট লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, সেইখানে গিয়ে আমাকে সেন্ড করতে পারো। অধ্যায়ের আলো অধ্যায়। তো আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো তোমরা একবার দেখে নাও, যেগুলো আমরা আলোচনা করব। 1. বিচ্ছুরণ সম্পর্কে ধারণা। 2. শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় কি না তা ব্যাখ্যা। বর্ণালী কি বা বর্ণালী কত প্রকারের হয়। তাছাড়াও মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ বলতে কি বোঝো। পরিপূরক বর্ণ কি বা পরিপূরক বর্ণগুলো কিভাবে সৃষ্টি হয়। তাছাড়াও আমরা শেষে দেখব আলোর বিক্ষেপণ, আলোর বিক্ষেপণের সংজ্ঞা আর একটা উদাহরণ বাস্তবে। আমরা আসছি আলোর বিচ্ছুরণ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এই কোশ্চেনটা এসেছে। তো আলোর বিচ্ছুরণ দেখো, যখন কোনো বহুবর্ণী আলো, অর্থাৎ আমরা সাদা আলোর ক্ষেত্রে যদি দেখি, সাদা আলোতে 7টি বর্ণের আলো বর্তমান থাকে, সেটা আমরা জানি। সেই রকম বহুবর্ণের আলো বা যৌগিক আলোকরশ্মি যখন কোনো একটা প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যায়, তখন কিন্তু তাদের যে বিভিন্ন বর্ণ থাকা অবস্থায়, ওই যে সাদা আলোর যদি কথা বলি, তাতে 7টি বর্ণ উপস্থিত থাকে। ফলে যখন প্রতিসারক তলের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তাদের যে প্রতিসারাঙ্কর পরিবর্তনের জন্য বা তাদের যে মাধ্যমের যে প্রতিসরণের জন্য তাদের প্রতিসরণের পার্থক্য সৃষ্টি হবে। আর ওই প্রতিসরণের পার্থক্য সৃষ্টির জন্যই কিন্তু ওই যে 7টা আলোর সমন্বয়ে যে সাদা আলো, সেই সাদা আলো বিভিন্ন আলোক বর্ণের একটা ভাঙন, অর্থাৎ বিভিন্ন আলোক বর্ণে বিভাজিত হওয়ার যে ঘটনা ঘটে, সেটাকে আমরা বলবো আলোর বিচ্ছুরণ, ঠিক আছে? তো এই আলোর বিচ্ছুরণ কিন্তু আমরা স্বাভাবিকভাবে পরীক্ষাগারে আমরা পরীক্ষা করতে পারি, আমাদের এমনকি আমরা বাড়িতেও পরীক্ষা করতে পারি যদি আমাদের কাছে একটা প্রিজম থাকে, ঠিক আছে? আর সাদা বর্ণের আলোক রশ্মির যদি উৎস থাকে, তাহলে সেই সাদা বর্ণের আলোক রশ্মিকে যদি আমরা ওই প্রিজমের মধ্য দিয়ে পাস করাই, তাহলে কিন্তু আমরা দেখব যে আলোক রশ্মি তার যখন ওই প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের বর্ণের যে বিভাজন, অর্থাৎ যে আলোকপট্টি গঠন, অর্থাৎ প্রত্যেকটা আলো তাদের প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়, তাদের যে প্রতিসরণ কোণ বিভিন্ন হয়, যার জন্য তারা একটা সাদা আলোর পট্টি গঠন করবে দ্বিতীয় প্রতিসারক তলের সামনে যদি কোনো একটা পর্দা রাখি তার উপর, ঠিক আছে? তো সেই বাহ্যিক যে উদাহরণটা আমরা করতে পারি বা পরীক্ষাটা করতে পারি, সেই পরীক্ষারই একটা আমরা খাতা কলমে জিনিসটা দেখব। পরীক্ষা করতে পারছি না, দুঃখিত, যাই হোক আমরা খাতা কলমে জিনিসটা দেখে নিই, ওকে? দেখো, একটা সাদা বর্ণের আলোক রশ্মিকে আমরা প্রিজমের প্রথম তলে আপতিত করলাম। তাহলে আপতিত হওয়ার পর ওই আলোক রশ্মি, সাদা আলোক রশ্মির মধ্যে থাকা যে রশ্মির বিভিন্ন বর্ণের যে আলো, সেই আলোগুলোর তাদের যে ওই কঠিন অর্থাৎ যে প্রিজম তো কাচের তৈরি, তাহলে ওই কঠিন কাচের মধ্য দিয়ে যখন যাবে ওই বিভিন্ন বর্ণের আলোগুলো, তাদের যে প্রতিসরণ বিভিন্ন হয়, তাদের প্রতিসরণ কোণ বিভিন্ন হবে, তার জন্য কিন্তু তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য তার উপর নির্ভরশীল। তাছাড়াও তাদের প্রতিসরাঙ্কও ডিফারেন্ট হবে। তো এই ডিফারেন্ট হওয়ার জন্যই কিন্তু সাদা আলো যখন ওই প্রিজমের মধ্য দিয়ে যাবে, তখন কিন্তু প্রথম যে তলে আপতিত হওয়ার পর তা কিন্তু ওই প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিপরীত প্রান্তে, অর্থাৎ দ্বিতীয় প্রতিসারক তল থেকে যখন বেরিয়ে যাবে, তখন কিন্তু তারা আলাদা আলাদা বর্ণ হিসেবে কিন্তু কি করবে, বর্ণের একটা শ্রেণী বা পট্টি সৃষ্টি করবে। সেই বর্ণগুলোকে আমরা কখন দেখতে পাবো, যখন প্রিজমের সামনে, প্রিজমের যে দ্বিতীয় যে প্রতিসারক তল, সেই তলের পাশে যদি একটা পর্দা রাখি, সেই পর্দার উপর আলোক বর্ণের রশ্মিগুলো আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পাই, ঠিক আছে? সাদা বর্ণের আলো যেমন আমরা সূর্যের আলোর ক্ষেত্রে যদি ধরি, সূর্যের আলোকে যদি পাস করাই প্রিজমের মধ্য দিয়ে, তাহলে কিন্তু আমরা 7টা আলোর একটা পট্টি দেখতে পাবো। সেই পট্টিটা কীরকম হবে, কি কি কালার থাকবে, সেটা তো আমরা সবাই জানি, যে ভিবজিওর, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি বেনিহা সহকলা।
এখানে ভিবজিওরের যে ভি বলতে এখানে ভায়োলেটকে বোঝানো হয়েছে, যেটা হচ্ছে বেগুনি কালার, ঠিক আছে। আই বলতে ইন্ডিগো, যেটাকে নীল বলা হয়। বি বলতে ব্লু অর্থাৎ আকাশি। জি বলতে এখানে গ্রিন, যেটা সবুজ। ওয়াই বলতে এখানে ইয়েলো, যেটাকে হলুদ বলবো, কেমন। আর ও বলতে অরেঞ্জ কমলা, আর বলতে রেড অর্থাৎ লাল। তাহলে এই 7টা আলোক বর্ণ কিন্তু আমরা পাবো। সেই আলোক বর্ণকে আমরা সহজে মনে রাখার জন্য কি করব, ভিবজিওর বা বাংলাতে আমরা বেনিহা সহকলা, অর্থাৎ বে বলতে বেগুনি, নি বলতে নীল, আ বলতে আকাশি, ধুন্তস্ব বলতে সবুজ, হ বলতে হলুদ, ক বলতে কমলা, লা বলতে লাল, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ওই 7টা আলোক বর্ণের যে পট্টি পাই, সেইখান থেকে আমরা কিন্তু এই প্রকৃত যে সাদা আলোক রশ্মি, সূর্যালোকের যে আলোক রশ্মি, তাকে কিন্তু প্রিজমে ফেলেই কিন্তু আমরা আলোর বিচ্ছুরণটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝা গেল। এরপর আমরা আসব যে প্রিজমে যে সাদা আলো আপতিত হলো, তারপরে যে আপতিত হওয়ার পর তা প্রতিসরণ ঘটবে প্রিজমের মধ্য দিয়ে। তাহলে প্রিজমের মধ্য দিয়ে যখন প্রতিসরণ ঘটলো, তারপর অপর যে প্রতিসারক তল অর্থাৎ যে দ্বিতীয় প্রতিসারক তল, সেই তলের সামনে যদি কোনো আমরা একটা পর্দা রাখি, তাহলে সে পর্দা রাখলে কীরকম হবে, তার যে 7টি বর্ণ দেখা যাবে কেন, সেই কারণটা কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে এদের কতকগুলো কারণ আছে, সেই কারণগুলোকে আমি পয়েন্ট দিয়ে তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভালো করে একটু লক্ষ্য রাখো। দেখো এখানে প্রথমে যে কারণটা হচ্ছে যে 7টা বর্ণের যে আলো, ঠিক আছে, সেই বর্ণের জন্য কাচের যে প্রতিসরাঙ্ক আলাদা হবে। যেমন লাল আলোর ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক আলাদা, বা ব্লু আলোর ক্ষেত্রে তার প্রতিসরাঙ্ক আলাদা। এবারে বিভিন্ন রকম যে 7টা ভিবজিওর পেলাম আমরা, সেই বেনিয়া সহকলা, তাদের প্রত্যেকটা রঙের জন্য কিন্তু তাদের প্রতিসরাঙ্ক আলাদা হবে, যার জন্যই কিন্তু আমরা ওই পর্দাতে 7টা আলোর রঙের একটা পট্টি পাচ্ছিলাম, তাই না। এবার দ্বিতীয়ত হচ্ছে যে লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কিন্তু কম হয়। আরও একবার বলছি, লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, আর বেগুনি বর্ণের যে আলোর ক্ষেত্রে তার যে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। তাহলে লাল বর্ণের সব থেকে কম আর বেগুনি বর্ণের সব থেকে বেশি। তো এদের যে মধ্যবর্তী স্থানে অবস্থিত, সেই মধ্যবর্তী স্থানে ভিবজিওর, ভি বলতে এখানে ভায়োলেট অর্থাৎ বেগুনি, আর সব থেকে শেষে আর রেড অর্থাৎ লাল, এই দুটো বর্ণের মাঝে থাকা যে বর্ণগুলো, তাদেরও অবশ্যই তাদের প্রতিসরাঙ্কের একটা পরিবর্তন ঘটছে। প্রত্যেকের ডিফারেন্ট প্রতিসরাঙ্ক আমরা আগের পয়েন্টেই বলে এলাম। তাহলে এই ডিফারেন্ট প্রতিসরাঙ্কের জন্যই কিন্তু ওই বর্ণ সৃষ্টি হবে, 7টা আলোক বর্ণের যে পট্টি, তা কিন্তু সৃষ্টি হয়। তারপর তৃতীয়ত হচ্ছে আপাতনের সময়, অর্থাৎ যখন আলোক রশ্মি প্রিজমের প্রথম তলে আপতিত হচ্ছে, তখন তাদের যে বর্ণ, 7টা বর্ণ মিলিত হয়ে যে সাদা আলো, ঠিক আছে, সেই সাদা আলোর কিন্তু যে আপতনের সময় যে কোণ থাকে, সেই কোণটা কিন্তু একই থাকবে, কোণের কোনো পরিবর্তন থাকে না। অর্থাৎ প্রিজমের প্রথম তলে যখন আপতিত হয় সাদা আলো, তাদের কোণের কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে। কিন্তু যখন ওই প্রথম তলে আপতিত হওয়ার পর আলোক রশ্মিগুলো, তার মধ্যে থাকা যে বর্ণগুলো, তারা যখন ওই প্রিজমের মধ্য দিয়ে যাবে প্রতিসরণের দ্বারা, বিভিন্ন রকম যে প্রতিসরাঙ্কের জন্য, ফলে তাদের একটা কোণের সৃষ্টি হবে। বিভিন্ন আলোর প্রতিসরাঙ্ক বিভিন্ন হবে, আর বিভিন্ন আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তাদের আলাদা। ফলে এই তরঙ্গ দৈর্ঘ্য আর প্রতিসরাঙ্কর পরিবর্তনের দ্বারাই কিন্তু তাদের মধ্যে এই যে 7টা আলো ভিবজিওরের, সেই 7টা আলো যখন দ্বিতীয় প্রতিসারক তলে থেকে যখন নির্গত হয়, তখন তাদের একটা কৌণিক চ্যুতি সৃষ্টি হবে। প্রত্যেকটার ক্ষেত্রে চ্যুতি আলাদা আলাদা হবে। তো সেই চ্যুতির মানটা কিন্তু বেশি হয়, যার জন্য আমরা ওই প্রিজমের যে প্রিজম, এই প্রিজমের যদি দ্বিতীয় প্রতিসারক তলের যে সামনে যদি আমরা কোনো একটা পর্দাকে এইভাবে রেখে দিই, তাহলে সেই পর্দার ওপর 7টা আলোক বর্ণের পট্টি
সৃষ্টি হয়। এই কারণেই প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো গেলে তা 7টা আলোতে বিভাজিত হয়। বোঝা গেল? এই যে আমরা বারবার বলছি বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়, সেই জিনিসটা আমরা একটু দেখে নেব যে বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বিভিন্ন হচ্ছে কেন। ঠিক আছে, তো আমরা প্রথমেই যেটা দেখব, দেখো যদি আমরা প্রতিসরাঙ্ককে আমরা তাদের গাণিতিক রূপ যদি লিখতে চাই, তাহলে আমরা দুটো মাধ্যম নিতে হবে। তো আমরা এ যেটা নিয়েছি এয়ার অর্থাৎ বায়ু মাধ্যম নিয়েছি, আর জি যেটা কাচ মাধ্যম নিয়েছি। তাহলে বায়ু মাধ্যম আর কাচ মাধ্যম এ দুটোর মধ্যে তাদের প্রতিসরাঙ্কটাকে আমরা লিখব। ঠিক আছে, তো বায়ুর সাপেক্ষে কাচের, তাহলে বায়ুর সাপেক্ষে যখন আমরা কাচের প্রতিসরাঙ্কটা লিখব, তখন আমরা তো আগের ক্লাসগুলোতে দেখে এসেছি যে প্রতিসরাঙ্ক সমান কি হয়, বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই কাচে আলোর বেগ, এটা আমরা দেখে এসেছি, তাই তো? তো বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই কাচের আলোর বেগ যদি করি, তাহলে কিন্তু আমরা বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্কটা পেয়ে যাব। দেখো আমরা ক্লাস 9-এ যেটা পড়ে এসেছি যে ভি সমান এন ল্যামডা, অর্থাৎ এখানে ভি হচ্ছে আলোর বেগ, আর হচ্ছে এন হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আলোর বেগ আর আলোক তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্ক, তা আমরা কিন্তু 9-এ পড়ে এসেছি সেই শব্দ চ্যাপ্টারে। ঠিক আছে, তো সেইখান থেকে আমরা সূত্রটা পেয়ে গেলাম ভি ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা। ঠিক আছে, এবারে একটা সূত্র কিন্তু হয় যেটা তোমাদের প্রমাণ থাকে না, যেটা হচ্ছে প্রতিসরাঙ্ক সঙ্গে ল্যামডা অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের কি সম্পর্ক একটা সূত্র থেকে পাওয়া যায়, যেটা তোমরা এইচএস লেভেলে গিয়ে জানবে। জাস্ট আমি সূত্রটা বলে দিচ্ছি, সমীকরণটা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আমরা জিনিসটা ব্যাখ্যা করব। ওকে, দেখো ইকুয়েশনটা দেখতে পাচ্ছ যে প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু এ ইন্টু বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে এ বা বি এ দুটো কিন্তু ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এটা ধ্রুবক। তো তোমরা এই প্রতিসরাঙ্কের সঙ্গে ল্যামডার অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কযুক্ত যে সমীকরণ, এই সমীকরণটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই সমীকরণ থেকে কিন্তু আমরা কি বুঝতে পারছি, এ আর বি যদি হচ্ছে কনস্ট্যান্ট হয়, তাহলে মিউ প্রপোর্শনাল কি হবে, 1 বাই ল্যামডা স্কোয়ার হবে। অর্থাৎ প্রতিসরাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের বা আলোর যে তরঙ্গদৈর্ঘ্য, সেই তরঙ্গদৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা প্রতিসরাঙ্ক আর ল্যামডার সম্পর্কটা পেয়ে গেলাম। এবারে আমরা ভিবজিওরের ক্ষেত্রে তাদের তরঙ্গদৈর্ঘ্য দেখে প্রতিসরাঙ্কের কি পরিবর্তন হয়, সেই জিনিসটাই আমরা দেখব। দেখো বিভিন্ন বর্ণের আলো, আমরা বিভিন্ন বর্ণের আলো বলতে আমরা ভিবজিওরটাকে ধরে ব্যাখ্যা করব। ঠিক আছে, ভিবজিওর ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এইগুলো আমরা জানি। তো আমরা প্রথমেই বললাম যে এদের তরঙ্গদৈর্ঘ্য, রেডের যে তরঙ্গদৈর্ঘ্য সেটা সব থেকে কি হয়, বেশি হয়। রেড কালার যেটা, তার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে। কার থেকে, একদম শেষে থাকা ভায়োলেট অর্থাৎ বেগুনির থেকে রেডের তরঙ্গদৈর্ঘ্য বেশি। তাহলে যখন আমরা ভিভ জিওরের কথাটা সাজিয়ে লিখব, তখন দেখব যে একদম ডান প্রান্তে থাকা আর থেকে যত আমরা ভিয়ের দিকে আসবো অর্থাৎ ভায়োলেটের দিকে আসবো, বা রাইট থেকে লেফটের দিকে যত আসবো, তত তাদের তরঙ্গদৈর্ঘ্যটা কি হবে, হ্রাস পাবে, হ্রাস অর্থাৎ কমতে থাকবে। তাহলে সর্বোচ্চ হবে ভিবজিওরের মধ্যে তরঙ্গদৈর্ঘ্য কার, আর এর, তারপর সব থেকে শেষে হবে কে, ভায়োলেট অর্থাৎ বেগুনির। তাহলে সেই অর্ডারটা আমরা সাজিয়ে দিলাম, এইটা তোমাদের একটু জেনে নিতে হবে। ঠিক আছে, এটা জেনে গেলে আমরা প্রতিসরাঙ্কটা ইজিলি বের করতে পারবো, তাই না? দেখো না, এখানে যে তরঙ্গদৈর্ঘ্য, সেই তরঙ্গদৈর্ঘ্য কি হচ্ছে প্রতিসরাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি তরঙ্গদৈর্ঘ্য যার বেশি, তার প্রতিসরাঙ্ক কি হবে, কম হবে, আর যার তরঙ্গদৈর্ঘ্য কম, তার প্রতিসরাঙ্ক বেশি হবে। জিনিসটা দেখো না, এখানে যদি এটা ইনভার্সলি প্রপোর্শনাল মানে বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক যেহেতু আছে, তাহলে তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ যদি আমরা ল্যামডার মানটা হচ্ছে রেডের ক্ষেত্রে যেহেতু বেশি হচ্ছে, তাহলে বেশি হলে কি হবে, 1 বাই যেটা আসছে রেড, তার পরিমাণটা অনেকটা বেশি হবে। কার থেকে বেশি হবে, এই ভায়োলেটের ক্ষেত্রে অর্থাৎ বেগুনির ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে কিন্তু তাদের প্রতিসরাঙ্কটা, বেগুনির প্রতিসরাঙ্কটা অনেকটাই বেশি, কার থেকে, রেডের থেকে।
আমরা কি জানি, লব হর থেকে তো একটা একটা আমরা আন্দাজ করতে পারবো, লব আর বাই হর। ঠিক আছে, যদি কোনো ভগ্নাংশের যদি আমাদের হরটা বেশি হয়, তাহলে লবটা যদি ফিক্স থাকে, তাহলে কি হবে, সেই মানটা তুলনামূলক কমে যাবে ভগ্নাংশের। আর যখন হরের মানটা কমতে থাকবে, লবটা ফিক্স থাকবে, তখন সেই ভগ্নাংশের মানটা বাড়তে থাকবে। সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করলাম আমরা। আশা করি বুঝতে পেরেছো। সেই জিনিসটাই এবারে আমরা লিখছি। দেখো, ভায়োলেটের ক্ষেত্রে অর্থাৎ বেগুনির ক্ষেত্রে তার প্রতিসরাঙ্কটা অনেকটা বেশি ছিল, সর্বোচ্চ ছিল ভিবজিওরের মধ্যে, তাহলে তার প্রতিসরাঙ্ক বেশি হবে। তারপর ইন্ডিগো, তারপরে ব্লু, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপরে হচ্ছে রেড। রেড সব থেকে প্রতিসরাঙ্ক কম হবে। এবারে এই যে প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য এদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে মনে রাখার একটা কৌশল আমি আমার নিজের মতো করে করলাম, তোমরাও চেষ্টা করবে। ভিবজিওরকে লিখে দেবে ভি থেকে আর পর্যন্ত একদম লিখে দাও লেফট টু রাইট। ওকে, লেফট টু রাইট লেখার পর তোমরা দেখবে ভি থেকে যখন আমরা আরে যাব তখন হচ্ছে ল্যামডা বাড়ে, অর্থাৎ লেফট টু রাইট ল্যামডা দৈর্ঘ্য বাড়বে, আর রাইট টু লেফট অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আর যেখানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে তার অপোজিটে মিউর মান অর্থাৎ প্রতিসরাঙ্ক বাড়বে, তাই না? এটা একটু মনে রাখার কৌশল দিলাম, তোমরা অবশ্যই করবে। আশা করি তোমরা উপকৃত হবে। এবারে আমাদের যে প্রশ্নটা হয়েছে যে শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ কি সম্ভব? আদৌ শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ কি হবে? না, হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে শূন্য স্থানে সব বর্ণের আলোর ক্ষেত্রে তাদের যে আলোকরশ্মির যে বেগ অর্থাৎ যে গতিতে আলোকরশ্মিটা যাবে তার গতিশীলতা কিন্তু সব বর্ণের ক্ষেত্রে শূন্য মাধ্যমে গতিশীলতা সেম থাকে, অর্থাৎ একই থাকবে। যেহেতু তাদের গতিবেগ একই থাকবে, তাহলে তাদের আলোর বিচ্ছুরণ ঘটার কোনো প্রশ্নই আসে না, তাই না? সেখানে যদি আমরা কোনো প্রতিসারক তল আনি, তখন কিন্তু তাদের আলোকরশ্মির গতিপথের পরিবর্তন ঘটবে, তখন বিচ্ছুরণ হয়। কিন্তু জেনারেলি যদি শুধু শূন্য মাধ্যম রেখে দিই, তাহলে শূন্য মাধ্যমে আলোর রশ্মির বিচ্ছুরণ হবে না, একটা অন্য দ্বিতীয় মাধ্যম আনতে হবে, তাহলে আলোর বিচ্ছুরণ ঘটবে, তাই না? আরও একটা ইন্টারেস্টিং আমরা আলোচনা করছি টপিক, যেটা হচ্ছে বর্ণালী কাকে বলে, বা বর্ণালী কত প্রকারের হয়, বা কি কি তাদের পার্থক্যই বা কী। এটা কিন্তু আমাদের 2012 সালে, 2014 সালে, 2016 সালে, এমনকি 2013 সালেতেও মাধ্যমিকে এসেছে। তাহলে তোমরা গুরুত্বটা অবশ্যই বুঝতে পারছো, এর গুরুত্বটা কতখানি। সালগুলোতে বিগত সালে আমরা কিন্তু এগুলো দেখেছি। তো এই জায়গা থেকে বর্ণালীতে অনেক কোশ্চেনই থাকে তোমাদের, তো তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো, অবশ্যই বুঝতে পারবে। ওকে, দেখো বর্ণালী কাকে বলে যদি আমরা বলতে চাই, তাহলে কি বলবো, যে বহুবর্ণযুক্ত আলো, যদি কোনো সেটা বহুবর্ণযুক্ত হতে পারে বা যৌগিক আলোকও হতে পারে, তো সেই যৌগিক আলোক যখন বিচ্ছুরণ ঘটে, বিচ্ছুরণের ফল বর্ণের আলোর যে পট্টি গঠন করে, সেই বর্ণের আলোর পট্টিকেই আমরা কিন্তু বর্ণালী বলবো। যেরকম আমরা প্রিজমের ক্ষেত্রে সাদা আলোর বিচ্ছুরণের ফলে যে আলোক বর্ণের যে আমরা পাচ্ছিলাম পর্দাতে, তাতে কিন্তু বর্ণালী সৃষ্টি হচ্ছিল, আলোকপট্টি সৃষ্টি হচ্ছিল। তো সেই আলোকপট্টি সৃষ্টি যে হয়েছিল সেটাকে আমরা বর্ণালী বলবো। ঠিক আছে, এবারে বর্ণালী কত প্রকারের হবে? বর্ণালী প্রধানত দুই প্রকার হয়, দুইয়ের বেশি নয়। ঠিক আছে, এক হচ্ছে কি শুদ্ধ বর্ণালী, দ্বিতীয়ত হচ্ছে অশুদ্ধ বর্ণালী। দেখো বর্ণালী দুই প্রকার হবে, শুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালী। এবারে বর্ণালী যে শুদ্ধ আর অশুদ্ধ, সেটা আমরা কেমন করে বুঝতে পারবো, বা এদের পার্থক্যটা কীরকম করে করব, তাই তো? তো তোমরা দেখো ডান পাশে যে চিত্র দেওয়া আছে শুদ্ধ বর্ণালীর, এটা একটা চিত্র। দেখো এখানে প্রত্যেকটা আলোক বর্ণ, দেখো আমার কাছে রেড আর ব্ল্যাক যেহেতু কেস ছিল, তাই ওই দুটোকে দিয়ে দেখিয়েছি। 7টা কালার নেই, তাই দুঃখিত, আমি 7টা কালার দিয়ে দেখাতে পারলাম না। তো দুটো বর্ণকে ধরেই আমি যদি করি, তাহলে দেখবে লাল আর হচ্ছে কালা, এই বর্ণগুলো দেখো পৃথক পৃথকভাবে অবস্থান করেছে, আলাদা আলাদাভাবে, স্পষ্টভাবে পরিষ্কার আমরা বুঝতে পারছি লাল কালা, লাল কালা, লাল কালা, লাল, এইভাবে স্পষ্টভাবে বোঝা যাবে। তখন সেই বর্ণালীকে আমরা বলবো শুদ্ধ বর্ণালী।
আর অশুদ্ধ বর্ণালীটা কি? অশুদ্ধ বর্ণালীর ক্ষেত্রে দেখো এই যে লাল কালা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, কিন্তু অশুদ্ধ বর্ণালীর ক্ষেত্রে কিন্তু তা স্পষ্টভাবে দেখা যাবে না। একটা আলো যেমন কালো, কালোর সাথে লাল কিন্তু ওপরে পাতিত হয়ে অবস্থান করেছে, ফলে এই যে লাল কালো অস্পষ্ট অবস্থায় রয়েছে, বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে কি হচ্ছিল, এই ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছিল আলাদা আলাদা করে, কিন্তু এই ক্ষেত্রে বোঝা যাবে না, কারণ একটি আলো আরেকটি আলোর সঙ্গে উপরিপাতিত অল্প পরিমাণ হয়ে যায়, যার জন্য অস্পষ্ট বোঝা যায়। তাহলে শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী জিনিসটা আমরা জানলাম। এবারে এর পার্থক্যটা কি হবে? দেখো পার্থক্যটা বলে দিচ্ছি, জিনিসটা কিছুই না, যে বিশুদ্ধ বর্ণালীগুলোর ক্ষেত্রে তারা পৃথকভাবে আলোকপট্টি গঠন, যে আলোকপট্টিটা গঠন করে সেই আলোকপট্টিতে বর্ণগুলো পৃথকভাবে অবস্থান করবে, পৃথকভাবে, আর তারা স্পষ্ট হবে, ঠিক আছে। আর তাদের যে বর্ণের যে ক্রম অনুযায়ী সে কিন্তু সাজিয়ে তারা অবস্থান করে। অশুদ্ধ বর্ণালীর ক্ষেত্রে কিন্তু পৃথকভাবে বা স্পষ্টভাবে দেখা যায় না, একটি অপরটির সাথে কিছু অংশ পরিপাতিত হয়ে থাকে, তাই অস্পষ্ট দেখায়। আর কি এদের বর্ণের যে সমাপাতিত হওয়ার একটা প্রবণতা আছে, যার জন্য অস্পষ্টতা বোঝা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে বর্ণালীর পার্থক্য। ঠিক আছে, এরপর দেখো কোনো বস্তুর বর্ণের কারণ কি। একটা কোনো বস্তুকে আমরা সবুজ দেখছি, লাল দেখছি, তার বর্ণের মুখ্য কারণটা কি, কি কারণে আমরা তাকে এই রকম দেখছি, সেই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে, তাই তো। দেখো কোনো স্বচ্ছ বা অস্বচ্ছ কোনো বস্তু, ঠিক আছে, অস্বচ্ছ বস্তু অবশ্যই, স্বচ্ছ হলে তো তা প্রতিফলিত হয়ে যায় আলোক রশ্মি, সেই ক্ষেত্রে হবে না। তো অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে যখন সাদা আলো পড়ে, তখন বস্তুটির যে আলোক বর্ণ তা প্রতিফলিত করে, একটা নির্দিষ্ট আলোক বর্ণকে প্রতিফলিত করবে। যে আলোক বর্ণটাকে সে প্রতিফলিত করবে, সেই আলো বাদে বাকি সমস্ত আলোক বর্ণকে সে অবশ্যই শোষণ করেছে। দেখো 7টা আলোকবর্ণ যুক্ত সাদা আলো যখন সবুজ গাছের পাতায় পড়ছে, তখন কি হচ্ছে, সবুজ পাতাটা আমরা দেখছি। এর মানে কি, এই সাদা বর্ণে ভিবজিওরে থাকা যে 7টা আলোকবর্ণ, তার মধ্যে সবুজটাকেই কেবলমাত্র ওই গাছের পাতা রিফ্লেক্ট করছে, অর্থাৎ প্রতিফলন ঘটাচ্ছে। সেই প্রতিফলন ঘটানোর জন্য সেই সবুজ আলোটাই কিন্তু আমরা দেখি, আর দেখে বলি গাছের পাতা সবুজ। তাহলে বাকি যে 6টা বর্ণের আলো তা অবশ্যই সে শোষণ করে নিয়েছে, তাই তো। তাহলে সাদা আলো সবুজ পাতায় পড়লে সেটা সবুজ দেখায়। যদি আমরা বদমাশি করে রাত্রের দিকে দেখি যে সবুজ পাতার ওপর আমরা লাল লাইট টিপে দিয়েছি, অর্থাৎ লাল লাইটকে দিয়ে দিচ্ছি, ফলে লাল লাইট যখন আমরা সবুজ পাতার ওপর দেব, তখন সবুজ পাতাটা কিন্তু কালো দেখায়। কেন কালো দেখাবে? দেখো যখন লাল লাইট আমরা সবুজ পাতায় দিচ্ছি, সবুজ তো যখন লাল লাইটটা যাচ্ছে তখন কিন্তু তাতে সবুজ আলো নেই, ফলে এই সবুজ আলো প্রতিফলিত হওয়ার কোনো ঘটনা হচ্ছে না, ফলে ওই যে লাল লাইটটি কিন্তু শোষণ হয়ে যায়। শোষণ হয়ে যাওয়ার জন্য পাতা কর্তৃক শোষিত হওয়ার ফলে কি দেখায়, লাল দেখায়, কোনো রিফ্লেক্ট ঘটায় না, যার জন্য কি বর্ণ দেখাবে না, কালো দেখাবে। জিনিসটা বোঝা যাচ্ছে তো। তাহলে কোনো বস্তুর বর্ণ দেখানোর কারণটা কি বোঝা গেল। দেখো যদি আমরা আমাদের ধরলাম আমি একটা হচ্ছে লাল কালারের টি শার্ট পরে আছি, ঠিক আছে, তাহলে তোমরা কি দেখবে, লাল কালারের দেখবে। আমি যদি অন্ধকারে চলে যাই, তাহলে লাল কালারটা কি বোঝা যাবে? বোঝা যাবে না। তাহলে আমরা লাইট যদি আমার জামার ওপর পড়ে বা টি শার্টের ওপর যদি পড়ে, তখন সেই লাইটে থাকা যে বর্ণগুলো, সেই বর্ণগুলো অধিকাংশই শোষিত হবে, আর আমার লাল যে কালারটা ছিল জামার, সেই আলোক বর্ণটাকে কেবলমাত্র প্রতিফলন ঘটাবে, যার জন্য তোমরা কি দেখবে, জামাটাকে লাল দেখবে। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখো, মৌলিক বর্ণ। মৌলিক বর্ণ সাধারণত 3টে আলোক বর্ণ থাকে, যাদেরকে আমরা মৌলিক বর্ণ বলবো। তোমরা এই মৌলিক বর্ণ 3টে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। লাল, সবুজ, নীল, যেটাকে রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে। আরবিজি বা আরজিবি এরকম করে মনে রাখবে। এগুলোকে মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ বলা হয়, বা বেস কালার বলা হয় এই 3টেকে। এই যে মৌলিক বর্ণের ধারণাটা তোমরা বাড়ির রং করার জন্য যে রং,
ঠিক আছে, বাড়িতে যে কালার করা হয় সেই রং যখন তোমরা বাজারে যাবে, দোকান থেকে যখন কিনতে যাবে, ওই রঙের যে শপ থাকে না, সেই স্টোরে গিয়ে যখন দেখবে, তারা দেখবে একটা বেস কালার, যে সাদা কালারের একটা রং থাকে, সেই সব কটাই তাদের বেস হচ্ছে সাদা। সেই সাদা কালারের রংটাকে একটা মেশিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখবে এই তিনটে রং মৌলিক, যে লাল, সবুজ, নীল, এদের নির্দিষ্ট পরিমাণ, উপযুক্ত পরিমাণ মিশিয়ে দিয়ে কি হয়, একটা আলাদা আলাদা রং তৈরি করা হয়। তো মেনলি লাল, সবুজ, নীল এই তিনটে রং ওই মেশিনে থাকবে, ঠিক আছে। তাদের উপযুক্ত পরিমাণ যদি আমরা মিশাই, ধরলাম আমি একটা সবুজ কালার নিতে চাইছি, সবুজ বলছি, ধরে নাও একটা পিঙ্ক কালার নেব, তখন এদের মাত্রাগুলো একটা নির্ধারিত থাকে যে কোন মাত্রায় কোনটা দেব। তো এই তিনটে আলোকবর্ণকে নিয়েই কিন্তু ওই কালারগুলোকে তৈরি করে মেশিনে কিছুক্ষণ পরিমাণ ঝাঁকিয়ে দেওয়া হয়। ঝাঁকিয়ে দেওয়ার পর দেখবে সেই কালারটা চলে আসে, তোমাদের ক্যাটালগ দেখায়, সেই ক্যাটালগ অনুযায়ী কিন্তু হয়ে যায়। তো তাদের মৌলিক যে বর্ণ, এই তিনটা বর্ণই কিন্তু এই মেশিনে থাকে, অল্প পরিমাণ উপযুক্ত পরিমাণ দেওয়া হয়, ঠিক আছে। তো সেই বর্ণগুলোকেই আমরা বলবো মৌলিক বর্ণ। এবারে আসছি পরিপূরক বর্ণটা কি। পরিপূরক বর্ণ দেখো, যে দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণ মিশিয়ে আমরা সাদা বর্ণ পাবো, উপযুক্ত পরিমাণ দুটো বর্ণকে যদি আমরা মিশানোর পর যদি সাদা বর্ণ পাই, তাহলে সেই দুটো রঙকে বা বর্ণকে আমরা পরিপূরক বর্ণ বলবো। যেমন হলুদ আর নীল পরস্পর যদি মিশিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সাদা বর্ণ পাই। তো তোমাদের স্কুল ড্রেস, অনেকেরই সাদা কালারের স্কুল ড্রেস আছে, তাই না? ওপরের জামাটার কথা বলছি, সাদা কালারের। ফলে ওই সাদা কালার কিছুদিন ব্যবহার করার পর দেখবে হালকা ইয়েলো হয়ে যায়, তাই না? হালকা ইয়েলো হয়ে যাওয়ার জন্য বাড়িতে মা যখন ওইটা পরিষ্কার করে, তখন দেখবে তাতে অল্প পরিমাণ যে নীল দেওয়া হয়, ব্লু দেয়। তো ব্লু দেওয়ার ফলে দেখবে ওই যে হলুদ হয়ে যাওয়া যে জামার রং, সেই হলুদের সাথে ওই নীল কি করবে, পরিপূরক রং হিসেবে কাজ করে দেবে। ফলে যখন জামাটা শুকিয়ে যাবে দেখবে, তখন কিন্তু সে হোয়াইট বা সাদা, পরিষ্কার সাদা দেখাবে। এর মুখ্য কারণ হচ্ছে পরিপূরক বর্ণ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এরপর থেকে যখন জামা পরিষ্কার করবে মা, তখন সেখানে গিয়ে দেখলেই বুঝতে পারবে তুমি এর ব্যবহারিক প্রয়োগ, ঠিক আছে। এরপরে দেখো আলোর বিক্ষেপণটা কি। মাধ্যমে যদি কোনো একটা মাধ্যম ধরলাম, আমরা বায়ু মাধ্যমে ধরলাম, তাহলে বায়ু মাধ্যমে আমাদের বায়ুমণ্ডলে কি শুধু বায়ু আছে? তার সাথে সাথে অনেকগুলো ধূলিকণা বা বিভিন্ন গ্যাসীয় অণু পরমাণু উপস্থিত থাকে। তাহলে সেই গ্যাসীয় অণু পরমাণু দ্বারা কিন্তু ওই সূর্যের আলো বিক্ষেপিত হতে পারে, তাই তো? সেই অর্থাৎ চতুর্দিকে ওই যে কণাগুলোর দ্বারা কি হবে, ওই সাদা আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে যেতে পারে, তাই তো? সেই ছড়িয়ে যাওয়ার ঘটনাটাকে আলোর বিক্ষেপণ বলা হয়। এবারে এই আলোর বিক্ষেপণ জন্যই কিন্তু আমরা দিনের বেলায় পৃথিবীর আকাশকে নীল দেখতে পাই। এর মুখ্য কারণটা কি, বায়ুতে থাকা বিভিন্ন যে কণাগুলো সূর্যের সাদা আলোকে কি করবে, বিক্ষেপণ ঘটাবে। আর বিক্ষেপণ ঘটানোর জন্য আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে এই আলোক রশ্মি ছড়িয়ে যাওয়ার জন্য নীল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আমরা জেনে এলাম। তো তাদের যে আলোর বিক্ষেপণ তা কিন্তু বেশি হয়। যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার বিক্ষেপণটা বেশি হবে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণটা কম। তাহলে এখানে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে তার বিক্ষেপণ বেশি হচ্ছে। আর লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো তাদের তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বেশি, ফলে তাদের বিক্ষেপণটা কম। ফলে এই যে নীল আলো চারিদিকে বেশি পরিমাণ বিক্ষেপিত হচ্ছে চারিদিকে, ফলে আমাদের যে মানব চক্ষু তা কিন্তু নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, যার জন্য আমরা আকাশকে নীল দেখব। এই নীল আলোর জন্য, নীল আলোর বিক্ষেপণ বেশি হওয়ার জন্য। আশা করি জিনিসটা বুঝতে পারলে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে
বা নতুন নতুন আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ, আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে আমি